নমস্কার, আমি অয়ন। গল্প কথায় আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। গ্রাম বাংলার নানা ভয় দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন, আপনাদেরই পছন্দের গ্রাম বাংলার ভূতের গল্প। আজকে আপনারা শুনবেন নবনীতা বোসের কাহিনী, পশ্চিমের খাঁড়ি। যে সমস্ত শ্রোতা বন্ধুরা আমাদেরকে এই প্রথমবারের জন্য শুনছেন, তাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেল ঘুরে বাকি গল্পগুলি শুনবেন। কথা দিচ্ছি, হতাশ হবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তবে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প। আজকে আপনারা শুনবেন নবনীতা বোসের কাহিনী, পশ্চিমের খাঁড়ি। রঘু, ওই পশ্চিমের খাড়ির ধারে কি এমন আছে বলতো যে ওইদিকে লোকজন যেতে ভয় পায়? মাংসের হাড়টা চিবোতে চিবোতে জিজ্ঞেস করল বন বিভাগের উচ্চপদস্থ কর্মচারী রণজয় চৌধুরী। রণজয়ের পায়ের কাছে বসে থাকা বৃদ্ধ রঘু নিজের হাতটা কচলাতে কচলাতে বলল, বাবু, ওখানে যে ঠিক কি আছে তা আমাদের সকলেরই অজানা, কারণ আজ অবধি ওখান থেকে কেউ বেঁচে ফিরে এসেছে বলে তো শুনিনি। সে কি, তাহলে আমরা না জেনে শুনেই ওদিকে পাড়ি দেবো নাকি? যদি সত্যি সত্যি কোনো বিপদ লুকিয়ে থাকে ওখানে? বললেন প্রতাপ সান্যাল। ইনি হলেন বন বিভাগের আরেকজন অফিসার। বয়সে আর পদে প্রতাপ রণজয়ের প্রায় অর্ধেক বললে ভুল হবে না। নিজের কপালটা তীরের ফলার মতো কিছুটা ওপরে তুলে রণজয় জিজ্ঞেস করল, তুমি কি আবার ভয় পেয়ে গেলে নাকি? হে, আমাদের এই কাজে যে ঝুঁকি আছে সেটা নিশ্চয়ই তোমাকে আগের থেকে বলে দিতে হবে না প্রতাপ। আমাদের এখানে পাঠানোর কারণ তুমি নিশ্চয়ই জানো, আর যদি ভুলে গিয়ে থাকো তাহলে একবার তোমাকে মনে করিয়ে দিই। আজ অবধি যারা এই পশ্চিমের খাড়ির দিকে রাতে নৌকো নিয়ে গেছে তারা কেউই প্রাণ নিয়ে আর ফিরতে পারেনি। পরে তাদের আধ খাওয়া মৃতদেহ উদ্ধার করা হয়েছে সেখান থেকে। স্যার, আমি ভালোভাবেই জানি এখানে আসার কারণ কি। আপনি জলপাইগুড়ি শহরে কাজ করেছেন বহু বছর, কিন্তু আমি শুরু থেকেই এই সুন্দরবনেই কাজ করছি। হ্যাঁ, এই কথা ঠিকই যে এই গ্রামে আমি নতুন, তবে এখানে আসাও আমার বেশ কয়েক মাস হয়ে গেছে স্যার। এই পশ্চিমের খাড়ি থেকে নাকি প্রায় বাঘের আওয়াজ শোনা যায়। তাহলে বোঝাই তো যাচ্ছে যে প্রত্যেকটা মানুষ যারা নিহত হয়েছে তারা বাঘের পেটেই গেছে। তা যদি বাঘেরই কাজ হয় তো বাঘগুলো দিনের বেলায় কোথায় যায় শুনি? কোন গুহার মধ্যে ঢুকে তারা বিশ্রাম নেয় বলতে পারো? এই বলে রণজয় রঘুর দিকে তাকিয়ে একটু ধমকের সুরে বলল, গ্রামের লোকদের মুখে কি কি শুনেছ সব ঝেড়ে কাশো তো দেখি। রঘু আরও এক দুবার হাতটা কচলে নিয়ে প্রথমে প্রতাপ, তারপর রণজয়ের উপর দৃষ্টি বুলিয়ে বার কতক ঢোক গিলে ধীরে ধীরে বলতে শুরু করল, সুন্দরবন অঞ্চলের আমাদের এই গ্রামটা ভারত বাংলাদেশের সীমানায় অবস্থিত। আমাদের এই গ্রামে মোটামুটি কয়েক ঘর জেলের বাস আছে, তবে তারা মাছ ধরা ছাড়াও মাঝে মাঝে মধু আনতে জঙ্গলের ভেতরে ঢোকে বই কি। বাঘের উৎপাত তো ছিলই ওখানে, এ আর নতুন কি কথা। আমরা সুন্দরবনের মানুষরা যে বাঘে মানুষে পাশাপাশি বাস করি সে আর আলাদা করে কাউকে বলে দিতে হবে না নিশ্চয় বাবু। হ্যাঁ, তবে যা বলছিলাম, ওই পশ্চিমের খাঁড়িতে শুধু মাছই ভালো পাওয়া যায় না, তার সাথে পাশের জঙ্গলে বেশ ভালো মধুও পাওয়া যায়। তাই আমাদের এই অঞ্চলের মানুষেরা মাঝে মাঝেই ওই পশ্চিমের খাড়ির জঙ্গলে মধু আনতে যেত। বাঘকে ফাঁকি দেওয়ার জন্য তারা মাথার পিছনেও মানুষের মুখওয়ালা মুখোশ পরত। তারপর তারা দল বেঁধে জঙ্গলে প্রবেশ করত। সেখানে মৌমাছির চাক খুঁজে প্রথমে তার নিচে আগুন জ্বালিয়ে ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়াতো, তারপর সেই চাক কেটে মধু সংগ্রহ করে ফিরে আসতো।
বাবুরা পরে সেই মধু হাটে বিক্রি করে বেশ কয়েক পয়সা রোজগার করতে পারত। ওদেরই বা কি দোষ বলুন বাবু? বাড়িতে বুড়ো মা বাবা, বউ ছেলেপিলের দল অপেক্ষা করে বসে থাকে দুমুঠো খাবারের জন্য। তাই ওদের মুখে দুমুঠো খাবার তুলে দেওয়ার জন্য প্রাণ হাতে করে হলেও ওদেরকে ওপানে যেতে হয়। আর এরকম করেই তো অনেক সময় কত মানুষ যে বাঘের পেটে চলে গিয়েছে তা গুণে শেষ করতে পারবেন না বাবু। কিন্তু বাবু, দিনে এদিকে লোকজন মধু সংগ্রহ করতে গেলেও রাতে ওদিকের পথ বরাবরই কেউ মারাতো না। ওদিকে বাঘের হাতে মারা পড়া মানুষদের অতৃপ্ত প্রেতাত্মারা বাস করে নাকি। যে একবার তার কবলে পড়েছে তার আর নিস্তার নেই। ওই জলে এমনি প্রচুর মাছ আছে বাবু, তাই অনেক জেলে রাতে মাছ ধরতে ওদিক পানে চলে যায়। ভাবে অন্য জেলেদের আসার আগে যত পারে মাছ ধরে আগে ভাগে কেটে পড়বে। কতবার যে জেলেরা ওই লোভে পড়ে মাছ ধরতে গিয়ে তেনাদের কবলে পড়েছে তার কি ঠিক আছে? ওরা মানুষকে তাদের অজান্তেই ভুলিয়ে নিয়ে যায়, তারপর ফেলে দেয় একেবারে বাঘের মুখে। এই করে কত মানুষ প্রাণ হারিয়েছে। আমি বলি কি, ও বাঘ নয় বাবু, ও হলো বেঘো। বেঘো? সে আবার কি? জিজ্ঞেস করে রণজয় বাবু। বেঘো জানেন নে বাবু? বেঘো হলো সেই সকল আত্মা যারা বাঘের হাতে প্রাণ দেয়। প্রচুর গরিব মানুষ নিজেদের পেট চালাতে গিয়ে বাঘের হাতে প্রাণ দেয় বাবু। এটাই হলো সেই বেঘো ভূত। রাতের বেলা কাউকে একা পেলে প্রথমে তাদের বাঘের গর্জন শুনিয়ে ভয় দেখায়, কিংবা অনেক সময় তাদেরকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গিয়ে ফেলে একেবারে বাঘের সামনে। এবার সশব্দে হেসে ফেলে রণজয় চৌধুরী। তার বিশাল দেহটা হাসির চোটে কেঁপে কেঁপে ওঠে। বেঘো? বেঘো ভূত? মানে তুমি বলতে চাইছো যে এই অঞ্চলে কোনো এক বেঘো ভূত নাকি রয়েছে, আর সেই নাকি এইসব হত্যালীলা এগুলো চালাচ্ছে? কিন্তু প্রতাপ সান্যাল এখনো ভীষণ গম্ভীর। এবার মুখ খুললেন তিনি। এই গ্রামের মানুষদের এটাই বিশ্বাস স্যার। আপনি এদের বিশ্বাসে আঘাত করতে পারেন না। আর যা রটে তার কিছু তো বটে, কথাটার সাথে নিশ্চয়ই পরিচিত আপনি। রঘু আবার বলল, বাবু হাসবেন নে, হাসবেন নে। এ গ্রামে এমন মানুষ আছে বই কি যারা ওদের দেখেছে। ওরা আছে বাবু, ওরা আছে। ওই পশ্চিমের খাঁড়িতেই ওরা আছে। নিশ্চয়ই জানবো আমরা। ওদিকে যে কি আছে তা তো আমাদের জানতেই হবে, বললেন রণজয় বাবু। তারপর রঘুর দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়ে এবার প্রতাপের দিকে তাকিয়ে রণজয় বললেন, কাল সকালে যে টিমটার আসার কথা আছে তাদের সাথে আমার কথা হয়ে গেছে। ওরা কাল এলে ওদের সঙ্গে একটা প্ল্যান বানিয়ে নিয়ে তারপরে আমরা ওদিকে এগোবো। হ্যাঁ স্যার। এই বলে প্রতাপ সান্যাল দ্রুত পায়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। ঘর থেকে বেরিয়ে যেতেই পকেট থেকে একটা জোয়ানের কৌটো বের করে তা থেকে কিছুটা জোয়ান মুখে পুরে সেটা চিবোতে চিবোতে ঘরের বাইরে এসে দাঁড়ালো রণজয় চৌধুরী। কালই সে সুন্দরবনের বন বিভাগের অধীনে এই দপ্তরে এসেছে। থাকছে বন দপ্তরের জন্য তৈরি এই কোয়ার্টারে। তাদের জন্য বরাদ্দ ঘরগুলো বেশ ছিমছাম। তারের বেড়া দিয়ে গোটা এলাকাটা সুরক্ষিতভাবে ঘেরা। বিশেষ করে সুন্দরবনের আতঙ্ক রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য এইরূপ ব্যবস্থা। একবার আকাশের দিকে তাকিয়ে দেখল রণজয়। আজ পূর্ণিমা, চাঁদের আলোতে চারিদিক ঝকঝক করছে। সেই আলোয় দূরে দৃষ্টি গেলে দেখা যায় গ্রামগুলো নিশ্চিন্তে ঘুমোচ্ছে। কথাটা ভেবেই কপালে একটা ভাঁজ পড়ল রণজয়ের। মনে মনে আবার ভাবল, সত্যিই কি ওরা নিশ্চিন্তে ঘুমাচ্ছে?
এই নিস্তব্ধতার মাঝে এমন একটা প্রাণী জেগে আছে যার পায়ের শব্দ শোনা যায় না, যে খিদে পেলে আসে, ঝোপে জঙ্গলে লুকিয়ে থাকে ওত পেতে, সুযোগ পেলেই তুলে নিয়ে যায় নিজের শিকারকে। সেই শিকার তার কাছে নিছকই খাদ্য হলেও কোনো না কোনো মানুষের সে তো আপনজন। জঙ্গলের এই বিভীষিকারই বা কি দোষ? খাদ্য খাদকের সম্পর্ক প্রকৃতি যে নিজে হাতে গড়ে দিয়েছে, তাই তো এতদিন বাঘে মানুষে পাশাপাশি বাস করেছে। কিন্তু এই প্রকৃতির নিয়মে কি এমন পরিবর্তন ঘটল যে চিরপ্রচলিত নিয়ম, যেটা এই সুন্দরবনের মানুষ আর জীবজন্তু আজীবন পালন করে এসেছে, তাতে ভাটা পড়ল? তাহলে কি সবার চোখের আড়ালে এমন কোনো শক্তি প্রবেশ করেছে যে এই জঙ্গলের চিরাচরিত নিয়মকে পাল্টে দিতে চাইছে শুধুমাত্র তার অস্তিত্ব রক্ষার জন্য? আজ বেশ কয়েক মাস হলো মানুষ উধাও হয়ে যাচ্ছে ওই পশ্চিমের খাঁড়ি থেকে। কাউকে কাউকে মৃত অবস্থায় পাওয়া যায় ওই খাঁড়ির ধারের জঙ্গল থেকে। বাঘের গর্জন শোনা গেলেও বাঘের দেখা পাওয়া যাচ্ছে না। তাহলে মানুষগুলোকে মারছে কে? কোন দুর্বৃত্ত? নাকি এই সকল ঘটনার পিছনে এমন কিছু আছে যা আমরা দেখতে পাচ্ছি না? কথাগুলো মনে মনে সাজিয়ে নিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল রণজয়। কাল টিম না আসা পর্যন্ত আর কিছুই জানার উপায় নেই। রাতে আকাশ কালো করে বৃষ্টি নামে। মুহুর্মুহু বজ্রপাতে একটা সময় রণজয়ের ঘুম ভেঙে যায়। হঠাৎ এভাবে ঘুম ভেঙে যাওয়ায় সে কোথায় আছে এটা বুঝতে একটু সময় লাগে তার। তারপর ধাতস্থ হতেই তার কেন যেন মনে হয় তার ঘরের বাইরে কে বা কারা যেন হাঁটা চলা করছে। তৎক্ষণাৎ সে বিছানা ছেড়ে উঠে ধীরে ধীরে জানলার পাশে এসে দাঁড়ায়। জানলাটা সামান্য ফাঁক করে বাইরে নজর দেয়। বৃষ্টির ঝাপটায় চারিদিকে ঝাপসা অন্ধকার। দূর দূরান্ত পর্যন্ত কিছুই দেখা যায় না। বাড়িটার পিছন দিকে জ্বলে থাকা ইলেকট্রিক আলোটা ভীষণ রকম ম্লান। তার চারিদিকের অন্ধকার সে দূর করতে অক্ষম। সেই আলোতেই বাড়ির চারিধারে যতটা চোখ যায় রণজয় দেখার চেষ্টা করল। না, কোথাও কিছুই দেখা যাচ্ছে না। ক্ষণিক জানলার পাশে দাঁড়িয়ে থেকে একটা সময় পিছন ফিরে বিছানার কাছে ফিরে আসতেই যাবে, হঠাৎ একটা দীর্ঘ শীষের শব্দ শুনতে পেল সে। একটু আশ্চর্য হলো, কারণ মাঝরাত, তার উপর এরকম বৃষ্টিমুখর পরিস্থিতি, এর মধ্যে শীষের শব্দটা কেমন যেন বেমানান। স্থির হয়ে দাঁড়িয়ে রণজয় কান খাড়া করে থাকল কিছুক্ষণ। তারই মধ্যে শীষের শব্দটা আরো দুবার শুনতে পেল সে। তৃতীয়বার শব্দটা থামতেই সে দ্রুত পায়ে আবার জানলার কাছে গিয়ে দাঁড়ালো। বাইরে দৃষ্টি ফেলে বুঝল অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তবুও সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করল সে। বলাই বাহুল্য, কিছুই দেখতে পাওয়া গেল না। এবার ফিরে আসার জন্য মাথাটা ঘোরাতে গিয়েও থেমে গেল সে। জানলার আড়াল থেকে চেয়ে দেখল এই প্রচণ্ড বৃষ্টির মধ্যে একটা ছায়া মূর্তি হেঁটে চলেছে। কিছুটা এগিয়ে গিয়ে পরপর 3 বার শীষ দিল সেই ছায়া মূর্তিটা। এবার রণজয় যা দেখল তাতে সে তার নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। ওই লোকটার পিছু পিছু এগিয়ে যাচ্ছে দীর্ঘদেহী 3টে জন্তু। তার শীষের শব্দটা যেন তাদেরকেই আহ্বান জানানোর জন্য। অন্ধকারে খুব ভালোভাবে বোঝা না গেলেও জন্তুগুলো যে বেশ দীর্ঘকায় তাতে সন্দেহ নেই।
ঘটনাটা থেকে কিছুতেই নিজের চোখ সরাতে পারছিল না রণজয়। ক্ষণিক চেয়ে থেকে কাঁচের বন্ধ জানলাটা এবার এক ঝটকায় খুলে দিল। বৃষ্টির জল এসে ঢুকছে ভেতরে, তাতেই ভিজে যাচ্ছে রণজয়ের গোটা শরীর। তবুও সে মুখ বাড়িয়ে যতটা সম্ভব ভালোভাবে দেখার চেষ্টা করল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওই 4টি অবয়ব ধীরে ধীরে মিলিয়ে গেল অন্ধকারে। রণজয়ের একবার মনে হলো বন্দুকটা নিয়ে এই ক্ষণে বেরোনো দরকার, কিন্তু পরক্ষণেই তার চেতনা যেন তাকে আটকালো। এই কাজ এই মুহূর্তে করা ঠিক হবে না। এখন সে একা, আর দেখে ভালোভাবে বোঝা যাচ্ছে মানুষটার পোষ্যগুলো বেশ হিংস্র। তাকে একা পেয়ে জন্তুগুলো যদি তার উপরে আক্রমণ করে, তাহলে রহস্য থেকে আবরণ আর বোধহয় কোনোদিনই উঠবে না। তার এইরূপ উপস্থিত বুদ্ধির জন্যই তো বন দপ্তরের বড় কর্তারা তার উপর এত ভরসা রেখেছে। এখন সে ভরসা হারাতে দিলে চলবে কেন? অগত্যা জানলাটা বন্ধ করে নিজের বিছানাতে ফিরে এলো সে। বিছানায় বসে ভাবতে লাগলো, এইমাত্র যে দৃশ্যটা সে দেখল সেটা কি আদৌ সত্যি, নাকি সবই তার মনের ভুল? জন্তুগুলো কি কুকুর জাতীয় কিছু? কিন্তু অত বড় কুকুরই বা হয় কি করে? ভাঁজ হয়ে থাকা কপালে ডান হাতের আঙুল বোলাতে বোলাতে নিজের মনেই বলে উঠল একবার, নাকি বাঘ। পরের দিন সকালের চিত্রটা ছিল সম্পূর্ণ অন্য রকমের। রাতে ঝড় বৃষ্টি যে পরিমাণ তাণ্ডব নৃত্য করে গিয়েছে, প্রকৃতিতে তার ছাপ তখনও স্পষ্ট। খাল, বিল, নদী, নালা সবকিছু ভর্তি হয়ে সেই জল ডাঙায় উঠে এসেছে। যতদূর চোখ যায় চারিদিকে থই থই করছে জল। অফিসের সামনে দাঁড়িয়ে এই দৃশ্য দেখতে দেখতে কালকে রাতের ঘটনাটা মনে করতে থাকলো রণজয়। এরই মাঝে দূর থেকে রঘুকে ছুটে আসতে দেখল সে, সাথে গ্রামের আরো কিছু মানুষ। ওকেও ভাবে পড়ি মরি করে ছুটে আসতে দেখে প্রতাপও অফিসের ভেতর থেকে বেরিয়ে সামনের বারান্দাটায় এসে দাঁড়ালো। রঘুর সাথে আসা গ্রামের লোকগুলো এবারে কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ল। তারপর বেশ একটা শোরগোল শুরু করে দিল ওই জায়গায়। রণজয় একটু বিরক্ত হয়ে সকলকে হাতের ইশারায় থামতে বলে রঘুকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে? এরা সবাই এভাবে কাঁদছে কেন? বাবু, বাবু, আমাদের সর্বনাশ হয়ে গেছে বাবু, সর্বনাশ হয়ে গেছে। কথাটা বলেই একজন গ্রামবাসী বারবার মাথা ঠুকতে লাগলো। রণজয়কে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে রঘু এবার মুখ খুলল। কাল রাতে বাঘের হাতে এদের 3টে গরু মারা পড়েছে বাবু। তার সাথে ভুবন মিস্ত্রির ছেলে হারানকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। রাতে আমার ছেলেটা বাড়িতেই ছিল, কখনো হয়তো ভোরের দিকে বাড়ির বাইরে বেরোনোর প্রয়োজন হয়েছিল। দরজায় একটা খুট শব্দ শুনতে পেয়েছিলাম, ভাবলাম ছেলে হালকা হতে বাইরে যাচ্ছে, নতুন কিছু না বাবু। কিন্তু তারপর আর ফেরে নাই বাবু, আর ফেরে নাই। অমল জোয়ান ছেলে নিয়ে যেতে হলো, ধস্তা ধস্তি তো হবে বাবু, তার কোনো চিহ্নই মাটিতে নেই। এই বলে কান্নায় ফেটে পড়ল সদ্য ছেলে হারানো ভুবন মিস্ত্রি। কথাগুলো শুনে রণজয়ের কাল রাতে দেখা দৃশ্যটা মনে পড়ে গেল। মানুষগুলো এখনো তার সামনে দাঁড়িয়ে কাঁদছে। রণজয় প্রতাপকে ডেকে জিজ্ঞেস করল, টিম এসে পৌঁছতে আর কত দেরি প্রতাপ? টিম আসবে না স্যার, সারা জঙ্গল আপাতত জলে ভাসছে, বাইরে থেকে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আপাতত নদীর জল রাস্তা ভাসিয়ে নিয়ে গেছে। সকালেই দেখে এসেছি স্যার, ওই জল পার হয়ে মানুষজন তো দূরে থাক, আমাদের জীবগুলো পর্যন্ত বাইরে বেরোতে পারবে না। প্রতাপের কথাটা শুনে মন থেকে একটু নিরাশ হলো রণজয়। কিন্তু আমরা বসে থাকলে তো চলবে না। চলো তো, চলো একবার গ্রামে গিয়ে দেখি, সেখানে হয়তো আমরা কোনো সূত্র পেলেও পেতে পারি।
জিপ নিয়ে যতদূর যাওয়া সম্ভব ততটা এগোনোর পর একটা পায়ে হাঁটা পথ ধরে পৌঁছতে হলো ঘটনাস্থলে। সেখানে পৌঁছানোর পর ওদের দুজনকেই এক ভয়াবহ দৃশ্যের সম্মুখীন হতে হলো। রণজয় দেখল সামনেই মাটির ওপর পড়ে রয়েছে 3টে গরু। তাদের প্রত্যেকেরই ছিন্ন ভিন্ন শরীর। প্রথমে গলায় দাঁত বসিয়ে তাদেরকে মারা হয়েছে, তার ফলে গলার অর্ধেকটা জায়গা কেটে বেরিয়ে এসেছে। তারপর তাদের পেট থেকে মাংস খুবলে খাওয়া হয়েছে। রণজয় এবার ওখানে উপস্থিত গরুর মালিককে জিজ্ঞাসা করল, আচ্ছা, গরুগুলোকে মারার সময় কোনো চিৎকার শোনোনি? তখন কি করছিলে তোমরা? তার সেই প্রশ্নের উত্তরে নিহত গরুর মালিক যা বলেছিল তা কতকটা এইরূপ। তারা নাকি গরুগুলোর চিৎকার শুনেছিল, কিন্তু বাজ পড়লে গরু এমনি চিৎকার করে, তাই এই ব্যাপারটাতে আর অত আমল দেয়নি তারা। ওদিকে ভুবন খুড়োর বাড়ির চারপাশটা তন্ন তন্ন করে খুঁজেও কিচ্ছু পাওয়া গেল না। বাঘে টেনে নিয়ে যাওয়ার দাগ এত বৃষ্টির পরেও দেখা যাওয়া কোনোভাবেই যে সম্ভব ছিল না। তা সত্ত্বেও তার বাড়ি থেকে বেশ কিছুটা দূর পর্যন্ত ভালোভাবে খানা তল্লাশি চালানো হয়েছিল, আর তাতে মিলল অন্য কিছু। যেখান থেকে জঙ্গলটা শুরু হয়েছে সেখান থেকে ভুবন মিস্ত্রির ছেলে হারানের এক পাটি চটি উদ্ধার হলো। আরও কিছুটা দূর যাওয়ার পর আরেক পাটি চটির দেখা মিলল। এবার জায়গাটা আন্দাজ করে গুটি গুটি পায়ে এগোতে লাগলো তারা। কিছুটা যেতেই একটা ঝোপের গায়ে হারানের কাল রাতে পরা জামাটা দেখতে পেল। এতক্ষণে তারা বুঝে গিয়েছে, তার মানে ঠিক দিকেই এগোচ্ছে তারা। এভাবে খুঁজতে খুঁজতে সব শেষে হারানের লুঙ্গিটা পাওয়া গেল। যে স্থানে সেটা মিলল সেটা জঙ্গলের একেবারে গভীর একটা জায়গা। চারপাশে আরো তন্ন তন্ন করে খোঁজার পরেও এ ছাড়া আর কিছু মিলল না। রণজয়ের মন থেকে কাল রাতের ঘটনাটা কিছুতেই যেতে চাইছিল না। তার যেন বারবার মনে হচ্ছিল এসবের সাথে কাল রাতে দেখা ঘটনার কোনো না কোনো যোগ আছে। অগত সমস্ত কর্মকাণ্ড মিটিয়ে গ্রামবাসীদেরকে সান্ত্বনা দিয়ে আপাতত তারা ফিরে এলো তাদের অফিসে। আগের দিনের মতো আজও সারা দিন ধরে এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে। বৃষ্টির ঝমঝম শব্দটা এখন কান সওয়া হয়ে গিয়েছে রণজয়ের। সে তার অফিসের ঘরে বসে সামনের দেওয়ালের দিকে এক নাগাড়ে চেয়েছিল। সেখানে একটা টিকটিকি বসে ওত পেতে আছে কিছুটা তফাতে থাকা একটা পতঙ্গের দিকে। পোকাটা একটু অন্যমনস্ক হলেই সে শিকারে পরিণত হবে। এর পরের দৃশ্যটা কিন্তু আর তার দেখা হলো না। রণজয়ের সম্বিত ফিরল প্রতাপের ডাকে। তার মুখের দিকে একটু অন্যমনস্কভাবেই তাকালো রণজয়। প্রতাপ সান্যাল আজ প্রায় 10 বছর চাকরি করছে এই জলে জঙ্গলে। এই জায়গাটাকে সে তার হাতের তালুর মতো চেনে। বিষয়টা আজ সকালে হারানের মৃতদেহটা খোঁজার সময়ই রণজয় বেশ বুঝতে পেরেছে। তার মানে এর আগেও বেশ কয়েকবার সে নিশ্চয়ই ওই গ্রামে গিয়েছে। প্রতাপের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে এসবই ভাবছিল রণজয়। ঠিক তখনই প্রতাপ বলল, স্যার একটু আগেই ফোন এসেছিল, 3 দিন আগে রাস্তা মেরামত হবে না, তাই আমাদেরই কাজ চালিয়ে যেতে হবে। তারপর প্রতাপের দিকে চোখ ছোট করে তাকিয়ে রণজয় আবার বলল, আচ্ছা প্রতাপ, বাঘের স্বভাব সম্বন্ধে তুমি ঠিক কতটা জানো বলো তো? মানে তারা কি একটা পশুকে খাওয়া শেষ না করেই আরেকটার উপর হামলা করতে পারে? প্রতাপ কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থেকে যে উত্তরটা দিল সেটা রণজয় প্রতাপের কাছ থেকে অন্তত একেবারেই আশা করেনি। জন্তু জানোয়ারের মতিগতি বোঝার সাধ্য কার আছে স্যার? হাতের কাছে যা পেয়েছে তাই হয়তো। কথাটা সম্পূর্ণ করল না সে। রণজয় বেশ বুঝতে পারছে প্রতাপ ইচ্ছা করে সঠিক দিকটায় আলোকপাত করতে চাইছে না। তার থেকে প্রায় অর্ধেক বয়সী এই ছেলেটিকে সেই কদিনে বেশ ভালো করে চিনে নিয়েছে।
প্রতাপের চোখে মুখে যে বুদ্ধির দীপ্ততা রয়েছে সেটা রণজয় প্রায় প্রথম দিন থেকেই লক্ষ্য করেছে। তাই তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে রণজয় বলল, কিংবা যদি কাজটা একাধিক বাঘের হয়, কি বলো প্রতাপ? এবার প্রতাপের মুখটা নিমেষের মধ্যে অন্ধকার হয়ে গেল। কাচুমাচু করে কিছু একটা বলতেই যাচ্ছিল প্রতাপ। তাকে থামিয়ে দিয়ে রণজয় বলল, এই গ্রামের আশেপাশের গ্রামে যত মানুষ এই মাসে উধাও হয়েছে তাদের একটা তালিকা আমার চাই প্রতাপ। প্রতাপ মাথা নেড়ে সম্মতি জানালে রণজয় আবার বলল, কাল রাতে আমি একটা মানুষ আর তার পোষা জন্তুদের অবয়বকে আমাদের কোয়ার্টারের পিছন দিয়ে বৃষ্টির মধ্যে হেঁটে যেতে দেখেছি প্রতাপ। তুমি কি এই সম্বন্ধে কিছু আলোকপাত করতে পারো? একবার মাথাটা তুলে রণজয়ের মুখের দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে চোখটা নামিয়ে নিয়ে না সূচক ভঙ্গিতে মাথা নাড়ল প্রতাপ। বেশ, আমি বুঝতে পারছি ওই পশ্চিমের খাড়ির সম্বন্ধে তোমার কাছে অনেক তথ্যই আছে, কিন্তু কোনো কারণে তুমি সেটা আমার থেকে এড়িয়ে যাচ্ছ, আমার থেকে লুকোচ্ছ। কিন্তু কেন আমি তা বুঝতে পারছি না। গাম্ভীর্যের সাথে কথাগুলো বলে রণজয় কিছুক্ষণ তাকিয়ে থাকল প্রতাপের দিকে। প্রতাপ রণজয়কে উদ্দেশ্য করে বেশ রহস্যময় ভঙ্গিতে বলল, স্যার, অনেক রহস্য উন্মোচন অনেক সময় আমাদের জীবনে বিপদ রেখে আনতে পারে। প্রকৃতি বড়ই জটিল স্যার, তাই কখনো কখনো তাকে নিজের মতো করেই ছেড়ে দেওয়া মঙ্গলজনক। কথাটা বলে প্রতাপ দ্রুত বেরিয়ে গেল ঘর ছেড়ে। মাঝ রাতে ঘুম ভেঙে গেল রণজয়ের। তার ঘরের পিছন থেকে অস্বাভাবিক কিছু শব্দ ভেসে আসছে। শব্দটা কানে যেতেই বিছানার ওপর নিঃশব্দে উঠে বসল রণজয়। আজ বৃষ্টি পড়ছে না। জঙ্গলে ঝিঁঝির ডাককে ছাপিয়ে ওই শোনা যাচ্ছে আর একটা শব্দ, মাটিতে ভারী কিছু খসে নিয়ে যাওয়ার শব্দ। রণজয় এতটুকু শব্দ না করে খুব ধীর পায়ে উঠে এলো জানলার সামনে। আজ ঘরের পিছনের আলোটা জ্বলছে না, লোডশেডিং নিশ্চয়। জানলার ভিতর থেকে খুব সন্তর্পণে বাইরে কি ঘটছে দেখার চেষ্টা করল, তবে অন্ধকার থাকায় ভালো করে দেখতে পাচ্ছিল না রণজয়। ধীরে ধীরে অন্ধকারটা তার চোখে সয়ে যেতেই একটু দূরেই ঝোপের আড়ালে একটা কালো ছায়াকে নড়াচড়া করতে দেখল সে। ঠিক বুঝতে পারছে না মাটি থেকে একটু উপরে ওটা কি হতে পারে, কোনো জন্তু নাকি কোনো মানুষ। না, আর ঘরে বসে থাকার কোনো মানেই হয় না। নিজের টর্চ আর বন্দুকটা হাতে তুলে নিয়ে খুব ধীর পায়ে ঘরের দরজাটা খুলে বাইরে বেরিয়ে এলো রণজয়। তারপর নিস্তব্ধ অথচ দ্রুত পায়ে চলে এলো ঘরের পিছনের দিকে। অন্ধকারে বসে থাকা অবয়বটাকে লক্ষ্য করে ধীরে ধীরে এগোতে থাকলো। একটু কাছাকাছি আসতেই বেশ ভালোভাবেই বুঝতে পারল অবয়বটা কোনো জন্তুর নয়, মানুষের। মানুষটা দু পায়ের ওপরে ভর দিয়ে উবু হয়ে বসে আছে। এই মুহূর্তে একটা বিশ্রী শব্দ কানে এলো রণজয়ের, আর তাতেই বুঝল তার সামনের ওই মূর্তিটা কচমচ করে কিছু চিবিয়ে খাচ্ছে। গাছের পিছনে নিজেকে সম্পূর্ণরূপে আড়াল করে অবয়বটার একদম পিছনে এসে টর্চের আলোটা সরাসরি ফেলল মানুষটার ওপর, আর সঙ্গে সঙ্গে ভীষণ চমকে গেল সে। সামনে যাকে উবু হয়ে বসে থাকতে দেখছে সে আর কেউ নয়, ভুবন মিস্ত্রির ছেলে হারান। তার ছবি জমা আছে অফিসের মিসিং ফাইলে, তাই তাকে চিনতে এতটুকু অসুবিধা হলো না রণজয়ের। টর্চের আলো ফেলার সাথে সাথে সে আলোর গণ্ডির ভেতরেই
রণজয়ের দিকে ফিরে তাকালো হারান। এ কি হাল হয়েছে তার? বিস্ময়ে হতবাক রণজয় দেখল আপাতত হারানকে না মানুষ না জন্তু কোনো জাতের মধ্যে ফেলা চলে না। তার চোখের সামনে যে বসে আছে, অন্ধকারে তার চোখ বাঘের চোখের মতো জ্বলজ্বল করছে। কোনো স্বাভাবিক মানুষের চোখ অন্ধকারে কি ওভাবে জ্বলতে পারে? উলঙ্গ শরীরটায় আবছা হলদেটে কালো, ওটা কি ডোরা কাটা দাগ? আর শরীরটাকে সাধারণের তুলনায় বেশ একটু বড় সড়ো মনে হচ্ছে না? কোমর থেকে পিঠটা যেন অস্বাভাবিক রকমের চওড়া, যা সাধারণ মানুষের শরীরের তুলনায় বেশ বেমানান। সারা মুখে রক্ত মেখে সে একটা মরা ছাগলের মাংস কচমচ করে কাঁচা চিবিয়ে খাচ্ছে। এহেন অজাগতিক দৃশ্য চাক্ষুষ করে একেবারে হতবিহল হয়ে গেল রণজয়। তবে পরক্ষণেই কোনো মতে নিজেকে সামলে নিয়ে পিছু হটতেই যাবে, এমন সময় ঝোপে ঝাড়ে পা আটকে মাটিতে পড়ে গেল রণজয়। হাতের বন্দুকটা ছিটকে পড়ল কিছুটা দূরে। বলাই বাহুল্য, এর আগে কখনো এহেন ঘটনার সম্মুখীন হয়নি সে। ওদিকে এবার খাওয়া থামিয়ে হারান দুই পায়ে ভর করে উঠে দাঁড়াল। এখন তার উচ্চতা যে কোনো মানুষের চেয়ে অনেক গুণে বেশি। দুই গালের পাশ দিয়ে গড়িয়ে পড়ছে রক্ত মিশ্রিত লালা। ক্ষণিক রণজয়ের দিকে চেয়ে থেকে হঠাৎই একটা বিকট গর্জন করে উঠল হারান। রণজয় দেখতে পেল হারানের শরীরটা এবার একটু একটু করে বদলে যাচ্ছে। চোখের পলকে সম্পূর্ণ শরীরটা পরিণত হলো একটা বিরাট বাঘে। তারপর রণজয়ের দিকে সেই জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করেই চার পায়ে ভর দিয়ে ছুটে আসতে লাগলো ব্যাঘ্ররূপী হারান। থরথর করে কাঁপছে তখন রণজয়ের শরীরটা। তারই মধ্যে আশেপাশে হাত বুলিয়ে কোথাও নিজের বন্দুকটা সে খুঁজে পেল না। অগত্যা বেঁচে থাকার সমস্ত আশা ত্যাগ করে চোখ বুজল রণজয়। আর ঠিক সঙ্গে সঙ্গে তার কানে ভেসে এলো একটা বন্দুকের শব্দ। তৎক্ষণাৎ চোখ খুলে দেখল সেই ব্যাঘ্ররূপী হারানের মূর্তিটা প্রচণ্ড আর্তনাদ করে লুটিয়ে পড়েছে মাটিতে। তবে পর মুহূর্তে সেটা আবার তড়াক করে উঠে দাঁড়িয়ে এক লাফে দ্রুত জঙ্গলের অন্ধকারে মিলিয়ে গেল। বেগতিক দেখে গুলিটা ছুঁড়েছিল প্রতাপ, কিন্তু গুলিটা সে ছুঁড়েছিল পা লক্ষ্য করে, তাই শয়তানটা জখম হলেও মরেনি। জন্তুটা পালিয়ে যাওয়ার পরও আকস্মিক এই আতঙ্কের ভাবটা রণজয়ের কাটল না। সে বেশ কিছুক্ষণ মাটিতে বসে রইল। ততক্ষণে প্রতাপ তার কাছাকাছি এসে বলল, স্যার স্যার। প্রতাপের ডাকেই সম্বিত ফিরল রণজয়ের। ভয় মিশ্রিত কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল, ওটা কি ছিল প্রতাপ? প্রতাপের একটা কথায় সমস্ত উত্তর লুকিয়েছিল। সে সামান্য একটু হেসে বলল, জঙ্গলের রহস্য স্যার। তারপর হাতটা বাড়িয়ে দিল রণজয়ের দিকে। তার হাতটা ধরে উঠে দাঁড়ালো রণজয়। আপাতত কিছুটা সামলে নিয়েছে সে, তাই বিনা বাক্য ব্যয়ে যত তাড়াতাড়ি সম্ভব প্রতাপের সাথে ফিরে এলো নিজের ঘরে। প্রতাপ একটা জল ভর্তি গ্লাস তার দিকে এগিয়ে দিল। ঢকঢক করে গ্লাসের সম্পূর্ণ জলটা শেষ করে একটু ধাতস্থ হল সে। এতক্ষণে তার অপ্রকৃতিস্থ ভাবটা কেটেছে। প্রতাপের দিকে তাকিয়ে তাকে ধন্যবাদ জানালো রণজয়। এবার প্রতাপ মুখ খুলল। আপনি জঙ্গলের রহস্য জানতে চেয়েছিলেন না আমার কাছ থেকে? আজ নিজের চোখে দেখলেন তো স্যার। হারানের মৃতদেহ উদ্ধার না হওয়ায় আমি বেশ
ভালোভাবে বুঝতে পেরেছিলাম তার কি পরিণতি হয়েছে। পশ্চিমের খাড়ির রহস্য জানতে আমিও একবার রাতের অন্ধকারে একাই গিয়েছিলাম সেখানে। কিন্তু আমি নিজের চোখে সে রাত্রে যা প্রত্যক্ষ করেছিলাম তা আপনাকে কথায় বোঝাতে পারবো না স্যার। আমার অনেকটা আপনার মতোই অবস্থা হয়েছিল। সেদিন আমি আমার প্রাণ হাতে নিয়ে বাড়ি ফিরেছিলাম স্যার। আমি চাইনি আমার মতো আপনিও সেই একই বিপদে পড়েন। তাই আমি বারবার আপনাকে সব জানা সত্ত্বেও কিছু বলতে চাইনি। কথাগুলো বলে কিছুক্ষণ থামল প্রতাপ, তারপর আবার বলতে শুরু করল। পাশের গ্রামে একজন ইমাম সাহেব আছেন। পরে ওনার কাছ থেকে জানতে পারি এই ধরনের অভিশাপ বহু বছর পূর্বেও একবার পড়েছিল এই জঙ্গলেই। তখন ইমাম সাহেব ছিলেন যুবক। সেই অভিশাপ বহু মানুষের প্রাণ নিয়ে তবে থেমেছিল। সেই একই অভিশাপ আবারও নেমেছে স্যার। একই অভিশাপ আবারও নেমেছে এই জঙ্গলের উপরে। রণজয় এবার জিজ্ঞেস করল, এই অভিশাপকে শেষ করার কোনো উপায় কি কারোর জানা নেই? হয়তো আছে, সেটা হয়তো ইমাম সাহেবই বলতে পারবেন। উনি শুধু আমাকে সাবধান করে দিয়েছিলেন যেন আমি কোনোভাবে এই অভিশপ্ত মানুষগুলোর কাউকে হত্যা না করি। তাহলে আমিও ওদেরই একজনে পরিণত হব। কিংবা আমি যদি এদের দ্বারা কোনোভাবে আহত হই তাহলে আমাকেও সারা জীবনের জন্য বয়ে নিয়ে যেতে হবে এই অভিশাপ। তাই আমি আজ ইচ্ছে করেই হারানকে হত্যা করিনি, শুধু ওর পায়ে গুলি মেরেছিলাম। রণজয় আর কথা বলতে পারছিল না। আজ এই একটা রাতের মধ্যে অনেক কিছু দেখেছে আর জেনেছেও। কাল অবধিও রঘুর বলা কথাগুলো গ্রামের মানুষের কুসংস্কার ভেবে এসে উড়িয়ে দিয়েছিল সে। কিন্তু সে জানত না যে মানুষের জানার বাইরেও আর একটা জগৎ আছে, যেখানে প্রতিনিয়ত এমন কিছু ঘটে যার ব্যাখ্যা আমরা যুক্তি দিয়ে পাই না। রণজয়ের অবস্থা বুঝতে পেরে প্রতাপ তাকে বিশ্রাম নিতে বলে বেরিয়ে নিজের ঘরের দিকে এগোল। তারপর ঘরে ঢুকে আয়নাটার সামনে এসে দাঁড়ালো সে। গায়ের জামাটা খুলে ফেলে পাশে রাখা জ্বলন্ত মোমবাতিটা তুলে নিজের কাঁধের একদিকে ধরল সেটা। মোমদানির আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে তার বাঁ কাঁধের একদিকে একটা বিশাল ক্ষত চিহ্ন। ভীষণ চিন্তার সাথে একটা দীর্ঘশ্বাস ফেলল প্রতাপ। তার মনে পড়ে গেল সেদিন রাতের কথা, যেদিন রঘুর হাজারবার মানা উপেক্ষা করে শুধুমাত্র নিজের জেদের বশেই গিয়েছিল ওই পশ্চিমের খাঁড়ির দিকে। রহস্য উদ্ঘাটনের উদ্দেশ্য নিয়ে পাশের নির্জন জঙ্গলটার মধ্যে ঢুকেছিল সে। সেদিনটায় আকাশ ছিল সম্পূর্ণ পরিষ্কার। চাঁদের আলোতে সে দেখেছিল বেশ কয়েকটা পায়ের ছাপ নদী থেকে উঠে ঢুকে গিয়েছে জঙ্গলের ভেতরে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো পায়ের ছাপগুলো ছিল অদ্ভুত। জল থেকে ডাঙায় যে পায়ের ছাপগুলো উঠে গিয়েছিল সেগুলো ছিল বাঘের পায়ের ছাপ। প্রতাপ সেই ছাপগুলো অনুসরণ করে। বেশ কিছুক্ষণ ওই ছাপ ধরে চলার পর একটা জায়গায় এসে সে থমকে দাঁড়ায়। ততক্ষণে মাটিতে প্রস্ফুটিত সেই পায়ের ছাপগুলো বদলে গিয়েছে, পরিণত হয়েছে মানুষের পায়ের ছাপে। বেশ আশ্চর্য হয়েছিল প্রতাপ। ঠিক এই মুহূর্তে জঙ্গলের ভেতর থেকে কারো একটা চিৎকারের শব্দ শুনতে পায় সে। দ্রুত নিজের বন্দুকটাকে বাগিয়ে সে ছুটে যায় শব্দ অনুসরণ করে। বেশ কিছুটা যাওয়ার পর হঠাৎ করে শব্দটা থেমে যায়। ততক্ষণে সে একটা খোলা জায়গায় এসে দাঁড়িয়েছে। সেখানে দাঁড়িয়েই এদিক ওদিক দেখতে থাকে সে।
ঠিক তখনই তার চোখে পড়ে তার থেকে মাত্র কিছুটা দূরেই একটা মেয়ে নিজের হাতের উপর ভর করে মাটিতে আধশোয়া অবস্থায় বসে আছে। তাকে দেখে বেশ ভালোভাবেই বোঝা যায় মেয়েটি আহত। তার মুখ দিয়ে ঝরে পড়া রক্ত সেখানকার মাটি রঙিন করে তুলছে। প্রতাপ তার হাতের বন্দুকটার মুখ নিচু করে মেয়েটার উদ্দেশ্যে একবার ডাক দেয়। শুনছেন, আপনি কি আহত? কথাটা বলতে বলতে সে এগিয়ে যেতে থাকে মেয়েটার দিকে। মেয়েটির বেশ কাছাকাছি পৌঁছাতেই নিজের একটা হাত বাড়িয়ে দেয় তার দিকে। এবার বেশ ধীরে ধীরে মেয়েটি নিজের ঘাড় না ঘুরিয়েই তার একটা হাত বাড়িয়ে শক্ত করে ধরে প্রতাপের হাতটা। সঙ্গে সঙ্গে চমকে ওঠে প্রতাপ। এ কার হাত এসে আঁকড়ে ধরল তার হাত? এ যে কোনো মানুষের হাত নয়, একটা ছিন্ন ভিন্ন মাংস পচা ডোরা কাটা হাত, যা না তো মানুষের না বাঘের। দেখতে দেখতে সেই হাতের ধারালো নখগুলো ধীরে ধীরে বসে যাচ্ছে প্রতাপের হাতের চামড়া ভেদ করে। প্রচন্ড যন্ত্রণায় চিৎকার করে ওঠে প্রতাপ, কিন্তু কোনোভাবেই নিজের হাতটা তার কবল থেকে মুক্ত করতে পারছে না সে। এবার অপর হাত দিয়ে অনেক কষ্টে বন্দুকটা তুলে ধরল, তাক করলো সেই মেয়েটির দিকে। আর সঙ্গে সঙ্গে সেই নারী অবয়ব তার হাত ছাড়িয়ে নিয়ে পিছনের দুই পায়ের ওপরে ভর করে প্রতাপের শরীরের ওপরে ঝাঁপিয়ে পড়ল। আচমকে এরকম হামলার জন্য প্রতাপ প্রস্তুত ছিল না, তাই নিজেকে সামলাতে পারল না। সে মাটিতে পড়ে গেল। এবার বিস্ফারিত নেত্রে সে দেখল তার সামনেই মেয়েটার শরীরটা একটা পূর্ণবয়স্ক বাঘে পরিণত হচ্ছে। সে হিংস্র চোখের দৃষ্টি সে আজও ভোলেনি। তার দুই গালের ফাঁক থেকে বেরিয়ে এসেছিল ধারালো দুটো সদন্ত। চোখের নিমেষে একটা মানুষকে এরকম ভাবে বাঘে পরিণত হতে দেখে শিহরিত হয়ে গিয়েছিল প্রতাপ। বাঘের ওইরূপ হিংস্র দৃষ্টির দিকে তাকিয়ে থেকে সে নিজের মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছিল সেদিন। একটা বিকট চিৎকার করে সদ্য বাঘে পরিণত হওয়া মেয়েটি তার কাঁধে একটা কামড় বসায়। সঙ্গে সঙ্গে যন্ত্রণায় কোঁকিয়ে ওঠে প্রতাপ। ধীরে ধীরে সদন্ত দুটো গেঁথে যেতে থাকে মাংস ভেদ করে প্রতাপের শরীরের মধ্যে। এই মুহূর্তে প্রতাপ যদি কিছু না করে তবে তার মৃত্যু নিশ্চিত। তাই শেষ চেষ্টা করল সে। শরীরের যেটুকু শক্তি অবশিষ্ট ছিল সেটাই ভর করে যতটা সম্ভব জোরে ঠেলে দূরে ছুঁড়ে ফেলে দিল সেই বিভীষিকাকে। এই ধাক্কায় বাঘটা বেশ কিছুটা দূরে ছিটকে গিয়ে পড়ে। তবে পরক্ষণেই আবারও হামলা করার জন্য প্রস্তুতি নিতেই নিজের এক হাতে বন্দুকটা তুলে নিয়ে গুলি চালিয়ে দেয় প্রতাপ। সেদিন সে লক্ষ্যভ্রষ্ট হলেও তার ওই গুলির শব্দে ওই বিভীষিকা আক্রমণ না করে জঙ্গলের অন্ধকারে পালিয়ে গিয়েছিল। আর সেই কারণেই কোনো ক্রমে সেখান থেকে পালিয়ে নিজের প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছিল প্রতাপ। তবে সেদিন নিজের অজান্তেই সে যে এক অভিশাপকে বহন করে এনেছে তার শরীরের মধ্যে, সে সম্বন্ধে অবগত ছিল না সে। পরের দিন তার ডিঙি সমেত তাকে অবচেতন অবস্থায় উদ্ধার করেছিল কিছু জেলের দল। বয়ে নিয়ে গিয়েছিল তাকে ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেবের দেওয়া আশ্চর্য সেই জড়িবুটির জন্যই এখনো বোধহয় সে সুস্থ। কিন্তু সাহেবের বলা কথাগুলো তার এখনো মনে আছে। উনি বলেছিলেন প্রতাপের হাতে সময় ভীষণ কম, যে কোনো দিন সেই অভিশাপ তাকে আঁকড়ে ধরবেই। আয়নার সামনে দাঁড়িয়ে এই সমস্ত কথা ভাবতে ভাবতে প্রতাপের শিরদানাটা ক্রমশ ঠান্ডা হয়ে আসে। মোমবাতিটাকে নামিয়ে রেখে নিজের বিছানায় এসে শুয়ে পড়ে সে। মনে মনে ভাবতে থাকে, যেভাবেই হোক রণজয় স্যারকে ওই পিশাচের কবলে পড়তে দেওয়া থেকে আটকাবেই সে। রণজয় স্যারকে না বাঁচালে গ্রামবাসীকে রক্ষা করবে কে? ঠিক এমন সময়
খুব কাছ থেকে শোনা গেল বাঘের গর্জন। জানলা দিয়ে বাইরে তাকিয়ে প্রতাপ ভাবতে লাগলো, আজ রাতটা হারানের জন্য এক কঠিন রাত। সকালের কোমল কিরণ এসে পড়েছে রণজয়ের ঘরের ভিতরে। টানা 2 দিন ধরে বৃষ্টি হওয়ার পর আজ আকাশে লালের আভা দেখা দিয়েছে। সারা রাত ভালো করে ঘুম হয়নি রণজয়ের। অন্যদিন ভোর হওয়ার সাথে সাথেই ঘুম ভেঙে যায় তার। আজ সেই নিয়মের ব্যতিক্রম দেখে রঘু বারবার পায়চারি করছে রণজয়ের ঘরের বাইরে। ওদিকে ঘুম থেকে উঠে তৈরি হয়ে ঘরের বাইরে বেরিয়ে প্রতাপ দেখল রঘু চিন্তিত মুখে রণজয় স্যারের ঘরের বাইরে হাঁটাচলা করছে। প্রতাপ এগিয়ে গিয়ে তার সামনে দাঁড়াতেই একটু যেন চমকে উঠল রঘু। মৃদু হেসে নিজের হাত নেড়ে নিঃশব্দে প্রতাপ তার কাছে পায়চারি করার কারণ জানতে চাইলে সে তার চিন্তিত মুখটা নিয়েই বলল, আজ সকালে জেলেরা হারানের মৃতদেহটা নদীর ধারে কাদায় উপুড় হয়ে পড়ে থাকতে দেখেছে। তার অর্ধেক দেহখান বাঘে খেয়ে গেছে। কথাটা শুনে একটু আশ্চর্য হলো প্রতাপ। মনে মনে কিছু একটা হিসেব যেন মেলাতে পারল না সে। ঠিক এই সময় রণজয়ের ঘরের দরজা খোলার শব্দ পেতেই ওরা দুইজনে একটু সচকিত হয়ে সরে দাঁড়ালো। রণজয়কে এভাবে বন দপ্তরের পোশাক পরে তৈরি হয়ে বেরোতে দেখে ওরা দুইজনে তো ভীষণ অবাক। প্রতাপ তাকে জিজ্ঞেস করতেই যাচ্ছিল, ঠিক সেই সময় তাকে থামিয়ে দিয়ে রণজয় বলল, ইমাম সাহেবের দরবারে নিয়ে চলো আমাকে, অনেকগুলো প্রশ্নের উত্তর আমার জানার আছে। কথাটা শুনে প্রতাপ একটু চমকে উঠল। তারপর নিজেকে সামলে নিয়ে রণজয়ের উদ্দেশ্যে বলল, এখন যাবেন স্যার? ঠিক আছে, গাড়ি তৈরি আছে স্যার, চলুন। এই বলে হন্তদন্ত হয়ে এগিয়ে গেল গাড়ির দিকে। রণজয় রঘুর দিকে তাকিয়ে বলল, রঘু, আজ রুটি আর কষিয়ে মাংস রাঁধো তো দেখি, অনেক দিন খাইনি। আজ একটা বিশেষ মিশনে যাওয়ার আছে। কথাটা বলে বেশ খোশ মেজাজে এগিয়ে গেল গাড়ির দিকে। ইমাম সাহেবের বাড়ির সামনে যখন রণজয়দের জিপটা এসে থামল, তখন ঘড়িতে সকাল 10টা। এই বাড়িটা পশ্চিম খাঁড়ি থেকে বেশি দূরে নয়। জিপ থেকে নেমে রণজয় একটু এদিক ওদিক তাকিয়ে দেখে নিল। বাড়িটা আয়তনে বেশ বড়, পুরনো হলেও এখনো বেশ বহাল তবিয়াতে টিকে আছে। কয়েকটা বাচ্চা বাড়িটার আশেপাশে আপন মনে খেলা করছে। বাড়ির দরজা খোলা। ভেতর থেকে একাধিক মানুষের গলা শোনা যাচ্ছে। ভালো করে শুনলে বোঝা যায় কেউ যেন বেশ জোরে জোরেই কবিতা মুখস্থ করাচ্ছে কিছু বাচ্চাকে। আজ প্রতাপ নিজেই গাড়ি চালিয়ে এলো। তার কারণ রণজয় এই ইমাম সাহেবের বাড়ি আসার ব্যাপারটা সম্বন্ধে একটু গোপনীয়তা অবলম্বন করতে চাইছিল। তাই এখানে আজ ওরা কেবল দুইজনই এসেছে। দরজা দিয়ে অকপটে ঢুকে গেল প্রতাপ। রণজয় ওকে অনুসরণ করল। ওভাবে বিনা দ্বিধায় প্রতাপকে বাড়ির ভেতরে ঢুকে যেতে দেখে রণজয় বুঝতে পারল প্রতাপ এই বাড়িতে এই প্রথম নয়, এর আগেও হয়তো অধিকবার এসেছে। প্রতাপের পিছু পিছু বাড়ির ভিতরে ঢুকে রণজয় দেখল বাড়ির উঠোনের একটা কোণে বেশ কয়েকটা বাচ্চাকে বসিয়ে একজন কম বয়সী মহিলা তাদের পড়াচ্ছেন। বাচ্চাগুলোর সামনে ব্ল্যাকবোর্ডে কিছু শব্দ আর চিত্র আঁকা রয়েছে। আরেক পাশে একটা বেতের চেয়ারে একজন বৃদ্ধ ভদ্রলোককে বসে থাকতে দেখল রণজয়। এটাই তাহলে ইমাম সাহেব। উনি যে এতটা বৃদ্ধ হবেন সেটা বোধহয় রণজয় কল্পনা করেনি। তার পরনে সাদা লম্বা আলখাল্লা, এক মুখ সাদা দাড়ি, আর সেই সাদা দাড়ির ভেতরে যেন ঝকমক করছে সদা প্রসন্ন মুখটা। তাদেরকে ভেতরে ঢুকতে দেখে ইমাম সাহেব প্রতাপকে বললেন, আও বেটা, তোমাকে অনেকদিন পর আসতে দেখে
মনটা ভীষণ প্রসন্ন হয়ে গেল। সব ঠিক আছে তো? তোমাকে কেমন একটু বিচলিত দেখাচ্ছে। ইমাম সাহেবকে নমস্কার করে প্রতাপ তার আসার কারণ আর রণজয়ের পরিচয় দুই দিল। ইমাম সাহেব একটু ওঠবার চেষ্টা করে না পেরে রণজয়ের উদ্দেশ্যে বললেন, আমি বুড়া হয়ে গেছি বাবু, তাই পায়ে তেমন জোর নাই, কারুর সাহারা ছাড়া আজকাল উঠতে পারি না। রণজয় এবার ব্যস্তভাবে এগিয়ে এসে বলল, আরে করছেন কি? আপনাকে উঠতে হবে না। আমার আপনার কাছ থেকে কিছু জানবার আছে, জানা হলেই আমি চলে যাব। আপনাকেও তো ব্যস্ত হতে হবে না। ততক্ষণে একটা মাঝবয়সী ছেলে ভেতর থেকে তাদের বসবার জন্য দুটো বেতের মোড়া রেখে গিয়েছে সামনে। তাতেই রণজয় আর প্রতাপ বসল। প্রতাপ রণজয়ের কানের কাছে মুখ এনে বলল, এই বাচ্চাগুলোকে উনি বিনা খরচেই পড়ান। এদের পড়া হয়ে গেলে খাবার বন্দোবস্তও রয়েছে ভেতরে। ইমাম সাহেবকে সাগ্রহে তাদের দিকে তাকিয়ে থাকতে দেখে রণজয় বলল, আমি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলবো না ইমাম সাহেব। আমি আজ মাত্র কয়েকদিন হলো এই অঞ্চলে এসেছি। এই অঞ্চলের মানুষ কোনো এক অজানা কারণে অস্বাভাবিকভাবে আজকাল গায়েব হয়ে যাচ্ছে, বিশেষত এই পশ্চিমের খাড়ি। আমি এর পিছনের অনেক গল্পই শুনেছি, কিন্তু আমার কাছে একটাও বিশ্বাসযোগ্য মনে হয়নি। কিন্তু কাল রাতে আমার সাথে এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটে যা আমি সচক্ষে না দেখলে হয়তো কোনোদিনই বিশ্বাস করতাম না। একজন মূর্তিমান বিভীষিকা আজ বেশ কয়েকদিন ধরেই তার হিংস্র কিছু সাপদকে সঙ্গে নিয়ে এই অঞ্চলে ঘুরে বেড়াচ্ছে। সেই হিংস্র জন্তুগুলোর হাতে আহত এক গ্রামবাসীকে আমি কাল রাতে এক সাংঘাতিক ব্যাঘ্র মানবে পরিণত হতে দেখেছি। সেই আমাকে তার শিকারে পরিণত করবার জন্য আক্রমণও করেছিল। এরকম অলৌকিক দৃশ্য যে আমি আমার সারা জীবনে কোনোদিনও প্রত্যক্ষ করব, এটা আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। খুব বিশ্বস্ত সূত্রে আমি জানতে পেরেছি যে এই ব্যাপারটা সম্বন্ধে যদি কেউ আলোকপাত করতে পারে তাহলে সে শুধুমাত্র আপনি। আমি এই সারা অঞ্চলকে ওই দানবের হাত থেকে বাঁচাতে আপনার কাছে সাহায্য প্রার্থী। এবার আপনিই বলুন, আপনি কি জানেন এই বিভীষিকা সম্বন্ধে? সবকিছু মন দিয়ে শোনার পর ইমাম সাহেব চোখ বন্ধ করে ঈশ্বরকে স্মরণ করেন। তারপর চোখ খুলে উঠোনের আরেক পাশে বসে থাকা সকলকে সেখান থেকে ইশারায় চলে যেতে বলেন। সকলে বেরিয়ে যাওয়ার পর উনি রণজয়কে বললেন, আপনার বিশ্বস্ত সূত্র কে আমি তা জানি বেটা। প্রতাপের মুখে আপনি যা শুনেছেন সব কিছুই সত্যি। প্রতাপকে ওরা সেদিন আহত অবস্থায় আমার বাড়িতে নিয়ে আসে, আমি ওর চিকিৎসা করি। আপনি যে বিভীষিকাকে সেদিন বৃষ্টির মধ্যে দিয়ে হেঁটে যেতে দেখেছিলেন সে আসলে কোনো জীবিত মানুষই নয়। ভীষণ আশ্চর্য হল রণজয়। কিন্তু সেটা কিভাবে সম্ভব? আমি যে তাকে নিজের চোখে হেঁটে যেতে দেখেছি। মৃদু হাসলেন ইমাম সাহেব। আপনি সচক্ষে আর যা যা ঘটনা কাল রাতে দেখেছিলেন বেটা, আপনার কি মনে হয় সেগুলো হওয়া সম্ভব? রণজয় কোনো উত্তর দিল না। ইমাম সাহেব আবার বলতে শুরু করলেন, যে ব্যক্তিটিকে আপনি সেদিন যেতে দেখেছিলেন সে সেই অভিশপ্ত ব্যক্তির আত্মা, যে অনেক বছর আগে এই অভিশাপকে বহন করে এনেছিল এই জঙ্গলে। ওই অভিশাপ সেবারেও অগুন্তি মানুষের প্রাণ নিয়েছিল, কত সন্তানকে অনাথ করেছিল তা মুখে বর্ণনা করা যাবে না। এখনো চোখ বুঝলেই আমার কানে আসে সেই সকল মানুষদের আর্তনাদ, কান্না। এর জন্যে দায়ী ছিল সেই সকল শিকারী যারা নির্দ্বিধায় জঙ্গলের জন্তু জানোয়ারের প্রাণ নাশ করত। সেই কারণেই জঙ্গলের বুকে নেমে এসেছিল এই অভিশাপ। বাইরে থেকে আসা
কোনো এক শিকারীর গুলিতে মারা পড়ল এমন এক বাঘ যে সহস্র কাল ধরে ওই অভিশাপ নিজের সাথে বহন করে লুকিয়েছিল গভীর অরণ্যে। সে প্রথম পরিণত হলো ব্যাঘ্র মানবে। তারপর একে একে সেই অভিশাপ ছড়িয়ে দিতে থাকে অন্য মানুষের জীবনে। তবে যেখানে ভক্ষক থাকে সেখানে একজন রক্ষকও থাকে। একদিন তার চেয়েও বড় শিকারী আসে এই জঙ্গলে। তার গুলির আঘাতে মারা পড়ে ব্যাঘ্র মানবের দল, কিন্তু তার বন্দুকের শেষ গুলিটা সে বাঁচিয়ে রেখেছিল নিজের জন্য। তার আত্মহত্যার পর আর ফিরে আসেনি ব্যাঘ্র মানব। এতটা বলে একটু নিঃশ্বাস নেওয়ার জন্য থামলেন ইমাম সাহেব। রণজয় আর প্রতাপ এক দৃষ্টে ইমাম সাহেবের পানে চেয়ে। উনি আবার বলতে শুরু করলেন, সেই অপশক্তি আবার কোনোভাবে ফিরে এসেছে পশ্চিমের খাঁড়িতে, কিন্তু তাকে হত্যা করা দুঃসাধ্য। কারণ সব মানুষের পক্ষে তো আর আত্মাহুতি দেওয়া সম্ভব নয় বেটা। যে ওই বিভীষিকাকে হত্যা করবে তাকেই আবার ওই একই অভিশাপ বহন করে নিয়ে যেতে হবে নিজের সাথে। একটা দীর্ঘশ্বাস ফেলে থামলেন ইমাম সাহেব। রণজয় এবার এমন একটা কথা বলল যা শুনে ওখানে থাকা ইমাম সাহেব আর প্রতাপ দুইজনেই চমকে উঠল। কিন্তু ইমাম সাহেব, কাউকে না কাউকে তো এই হত্যা লীলা থামাতেই হবে। নিজের প্রাণের পরোয়া আমি করি না ইমাম সাহেব। আমি অকৃততার মানুষ। আমি মারা গেলে আমার আগে পিছে কাঁদবার মতো কেউ নেই। তাই আমি ঠিক করেছি, আজ রাতে আমি একাই যাব ওই পশ্চিমের খাঁড়িতে। প্রতাপ কিছুক্ষণ এক দৃষ্টিতে রণজয়ের মুখের দিকে তাকিয়ে থেকে বলল, স্যার, কাল রাতে মৃত্যুকে এত কাছ থেকে দেখেও আপনি এই সিদ্ধান্ত নিয়েছেন? রণজয় দৃঢ় কণ্ঠে উত্তর দিল, আমি কাল রাতে প্রস্তুত ছিলাম না প্রতাপ, কিন্তু আজ আমি ওই বিপদের সাথে খুব ভালোভাবে পরিচিত। তাই আমার দৃঢ় ধারণা আমি এই বিপদের সম্মুখীন হতে পারবই। ইমাম সাহেব এবার রণজয়ের উদ্দেশ্যে বললেন, বেটা, আমার অনেক বয়স হয়েছে। আমার অভিজ্ঞতা তোমার চেয়ে অনেক বেশি। যুবক বয়সে আমিও একবার ওই বিভীষিকার সম্মুখীন হয়েছিলাম আর বেঁচে ফিরে এসেছিলাম। এ আমার আল্লাহর অনেক দয়া আমার উপর। আমি তোমাকে থামাবো না বেটা, কিন্তু যা সিদ্ধান্ত নেবে বুঝে নিও। বাকি আল্লাহর আশীর্বাদ যাতে তোমার উপর বরকরার থাকে তার জন্য আমি দোয়া করব সারা রাত। এবারে রণজয় উঠে পড়ল। প্রতাপও তার দেখা দেখি উঠে দাঁড়াল। ইমাম সাহেবকে ধন্যবাদ জানালো দুইজনে। তারপর পিছন ফিরে দরজার দিকে যাওয়ার সময় রণজয় দেখতে পেল ভেতর থেকে সেই ছেলেটা বেরিয়ে এসে ইমাম সাহেবের একটা হাত ধরে উঠতে সাহায্য করছে। উনি তারপর লাঠিতে চাপ দিয়ে ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকে গেলেন। বিকালবেলা এক কাপ চা হাতে নিজের ঘরের বাইরে বেরিয়ে এসে চেয়ারে বসল রণজয়। ইমাম সাহেবের কথাগুলো এখনো তার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। এই কোন দেশে এসে পড়েছে সে? ভাবতেই আশ্চর্য লাগছে যে সে এখন এই বাংলারই একটা প্রত্যন্ত গ্রামে বসে আছে। এতদিন যত অলৌকিক ঘটনা সব গল্পেই পড়ে এসেছে। তার এই চাকরি জীবনে এহেন কিছু এর আগে তো সে দেখেনি। কিন্তু সুন্দরবনের এই প্রত্যন্ত গ্রামে এসে আজ সে যে রহস্যের সম্মুখীন হয়েছে তার ব্যাখ্যা বোধহয় কোনো বইতেই পাওয়া যাবে না। ফিরে আসার সময় প্রতাপ তাকে বহুবার অনুরোধ করেছিল আজ রাতে পশ্চিমের খাঁড়িতে যাওয়ার পরিকল্পনা ত্যাগ করতে। রণজয় তার কথা শোনেনি। সারা জীবন রণজয় তার কাজের সাথে ন্যায় বিচার করে এসেছে।
আজ অবধি কোনো কিছুর ভয়ে পিছপা হয়নি সে। একসময় জলপাইগুড়ির জঙ্গলে লড়াই করেছে চোরাচালানকারীদের বিরুদ্ধে নির্ভয়ে। তবে আজকের এই শত্রু ইহজগতের কেউ নয়, ভয়ঙ্কর এক অপশক্তি। রণজয় নিশ্চিত যার নাশ করতে তাকে প্রাণ বিসর্জন দিতেই হবে। কথাটা ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলল সে। তারপর তাকিয়ে থাকলো সুদূর আকাশের দিকে। আজ আবার আকাশ ভর্তি মেঘ জমেছে, রাতে বোধহয় বৃষ্টি নামবে। সামনের মাটির উপর কিছুটা অংশ জুড়ে জল জমে রয়েছে, সেখানে একটা ফড়িং উড়ে উড়ে খেলা করছে। বাড়ি ফেরার সময় হয়ে এসেছে পাখিদের, তাই তো পাশের ওই বড় গাছটা থেকে ভেসে আসছে তাদের কিচিরমিচির কলতান। চায়ের কাপটা বেশ কিছুক্ষণ হলো খালি হয়েছে। একটা নিঃশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো রণজয়। তাকে আজ রাতের জন্য তৈরি হতে হবে। ভারী বুটের শব্দ তুলে রণজয় এগিয়ে গেল লম্বা করিডোরটা ধরে অফিস ঘরের দিকে। কথা মতো সন্ধেবেলা রঘুর হাতের মুরগির মাংসের ঝোল আর রুটি খেয়ে যখন রণজয় রওনা হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, ইতিমধ্যে বৃষ্টি নামল। বন্দুকে গুলি ভরে নিয়ে, টর্চ হাতে নিয়ে, যাবতীয় সরঞ্জাম গুছিয়ে রণজয় ঘরের বাইরে এসে দেখে প্রতাপ এসে দাঁড়িয়েছে। সেও যাওয়ার জন্য প্রস্তুত, এখন কেবল বৃষ্টি থামলে হয়। রণজয় একটা স্নেহ মাখানো হাসি হেসে প্রতাপের কাঁধে হাত রেখে বলল, না প্রতাপ, এই মিশনটাতে আমি তোমাকে সঙ্গে নিতে পারবো না প্রতাপ। তোমার যদি ভালো মন্দ কিছু একটা হয়ে যায়, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না প্রতাপ। স্যার, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আমরা দুজনেই বন দপ্তরের কর্মী। আমাদের জঙ্গলে জঙ্গলে ঘুরে কাজ করতে হয়, তাতে একটা ঝুঁকি তো থেকেই যায়। তাই বিপদের ভয় করলে কি আমাদের চলে? তাছাড়া আপনি এখানে নতুন স্যার। পশ্চিমের খাড়িতে আমি আগেও গেছি আর বেঁচে ফিরে এসেছি। আমি আপনাকে একটু হলেও সাহায্য করতে পারবো। রণজয় তার মাথা নেড়ে আপত্তি জানাতেই যাচ্ছিল, কিন্তু তাকে থামিয়ে দিয়ে প্রতাপ আবার বলল, মাফ করবেন স্যার, আমি আপনাকে ওই জঙ্গলে একা ছাড়তে পারবো না। আপনি এখনো জানেন না স্যার, আপনাকে ওখানে ঠিক কোন বিপদের সম্মুখীন হতে হবে আর তার ভয়াবহতা ঠিক কতখানি। প্রতাপের কথা শুনে মনে মনে অভিভূত হয়ে গেল রণজয়। ছেলেটা শুধু সাহসেই নয়, মনটা একেবারে খাঁটি সোনার তৈরি। মনে মনে প্রতাপের জন্য স্নেহ জন্মালেও মুখে তা প্রকাশ করল না রণজয়। কেবল প্রতাপের পিঠে হাত রেখে তাকে অনুমতি দিল তার সাথে আসার জন্য। ক্ষণিক অপেক্ষার পর বৃষ্টি থামতেই ওরা বেরিয়ে পড়ল। পশ্চিম খাঁড়িতে যেতে গেলে নৌকায় ভরসা। আজকাল যদিও স্টিমার যায়, কিন্তু বিনা শব্দ করে চুপি সারে পশ্চিমের খাঁড়িতে পৌঁছতে গেলে নৌকাই হয়তো সবথেকে কার্যকরী হবে। এমনটা ভেবে রণজয় আর প্রতাপ নদীর ঘাটে এসে পৌঁছাতেই থমকে গেল। নদীতে নৌকা নিয়ে দাঁড়িয়ে আছে রঘু। রণজয় রঘুকে দেখে আশ্চর্য হয়ে এগিয়ে গেল তার নৌকার দিকে। তুমি এখানে কি করছো? রঘু প্রতাপ আর রণজয়ের মুখের ওপর একবার চোখ বুলিয়ে নিয়ে বলল, আমারে সারা নৌকা বাইবেন কি করে কন্দিনী? আমি জন্মতে এই অঞ্চলেই আসি যে, আমার তে ভালো এই অঞ্চলটারে আর কে চেনবে? কিন্তু রঘু, তোমার বয়স হয়েছে, ওখানে সমূহ বিপদ জেনেও তুমি এই ঝুঁকি নিতে চাইছো? রঘু তার ঝোলা থেকে একটা ঠোঙা বের করে ওদের চোখের সামনে তুলে ধরল। আজ বন বিবির কাছে পুজো দিয়ে এসি, আশা করি সফল হবই। বাকি পেরানের ভয় আমি করি নে বাবুরা। শুধু আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যদি আমার কিছু হয় আমার লাশটারে ওখানে সেরিয়ে আসবেন নে, গ্রামে ফিরিয়ে এনে শ্মশানে সৎকার করবেন। এই কথা বলে রঘু নৌকায় উঠে পড়ল।
রণজয় আর প্রতাপও সময় নষ্ট না করে তার পিছু পিছু উঠে এলো নৌকায়। শুরু হলো ওদের যাত্রা। অন্ধকারের মধ্যে দিয়ে নদীর বুক চিরে ধীর গতিতে এগিয়ে চলল তারা। তাদের নৌকা নদীর পাশের গ্রামগুলোর মধ্যে দিয়ে যাওয়ার সময় রণজয় লক্ষ্য করল রাত বাড়ার সাথে সাথে বেশিরভাগ গ্রামই আপাতত নিস্তব্ধতার চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। তাদের বাড়ি ঘরগুলো দেখা গেলেও তাতে আলোর চিহ্ন মাত্র নেই। নদীর পাড়ে মাঝে মাঝে এক আধটা খালি নৌকা বাঁধা দেখা যাচ্ছিল। এভাবে চলতে চলতে বেশ কয়েকটা গ্রাম পার করে নৌকাটা হঠাৎই একটা সময় বাঁক নিল। এবার দেখা যায় নদী পথ আস্তে আস্তে সরু হচ্ছে। এখানে দুধারের জঙ্গল বেশ গভীর। বড় বড় গাছের ফাঁক দিয়ে মাঝে মাঝে জঙ্গলের ভেতরের যেটুকু অংশ দেখা যাচ্ছে সেখানে যেন কেউ আলকাতরা লেপে দিয়েছে। রণজয়দের বেরোনোর আগে এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছিল, তাই ঝিঁঝির ডাক, ব্যাঙের ডাক সব মিলিয়ে কেমন একটা ভৌতিক পরিবেশের সৃষ্টি হয়েছে। সামনে নৌকার বৈঠা হাতে বসে রয়েছে রঘু। সে খুব সন্তর্পণে বয়ে নিয়ে যাচ্ছে নৌকা। নৌকার ছলাৎ ছলাৎ শব্দের ফলে মাঝে মধ্যে কোনো জলজ প্রাণীর সরাত করে সরে যাওয়ার শব্দ শোনা যাচ্ছে। তার থেকে কিছুটা তফাতে নৌকার মাঝ বরাবর বসে রয়েছে প্রতাপ। হঠাৎই কোথা থেকে একটা জন্তু বিশ্রীভাবে ডেকে উঠতেই অন্যমনস্ক থাকা রণজয় চমকে উঠে উঁচিয়ে ধরল বন্দুকের নল। ওর এই কাণ্ড দেখে প্রতাপ একটু হেসে বলল, ও কিছু না স্যার, ওতে চমকাবেন না। এই জঙ্গলে প্রতি মুহূর্তে কেউ না কেউ শিকার হচ্ছে, তাদেরই আর্তনাদগুলো। ওরকম নিস্তব্ধ পরিবেশে প্রতাপের বলা কথাটা শুনে রণজয়ের সারা গায়ে কেমন কাঁটা দিয়ে উঠল। তাকে দেখে প্রতাপ এবার গম্ভীর কণ্ঠে বলল, কেন নয় স্যার, আপনাদের শহরেও তো দুর্বলেরা সবসময় সবলদের শিকারে পরিণত হয়। আর এটা তো জঙ্গল, জঙ্গলের একটাই নিয়ম, খিদে পেলে ওরা খাবেই। দুর্বল দেখলে ওরা ছো মেরে তুলে নিয়ে যাবে একটি প্রাণ। কথাটা বলেই প্রতাপ হঠাৎ করে জঙ্গলের দিকে ভ্রু কুঁচকে তাকালো। পাশের জঙ্গলের ঝোপঝাড়গুলো কেমন অস্বাভাবিকভাবে কাঁপছে। প্রতাপের দৃষ্টিকে অনুসরণ করে রণজয়ও তাকালো সেই দিকেই। হাতের ইশারায় রঘুকে থামতে বলল প্রতাপ। রঘু নৌকার গতি কমালো। হঠাৎ করেই রণজয়ের মনে হলো এতক্ষণ ধরে এক নাগাড়ে যে ঝিঁঝির ডাক কানে আসছিল এখানে সেটা আর শোনা যাচ্ছে না। এই জায়গাটা যেন বেজায় থমথমে। আকাশে মেঘ থাকায় আজ চাঁদের দেখা নেই। অনেকক্ষণ ধরে অন্ধকারে চলার ফলে চোখটা অভ্যস্ত হয়ে গিয়েছে এই যা রক্ষে, তাই চারিদিকের দৃশ্য একটু হলেও আবছাভাবে নজরে আসছে তাদের। পাশের জঙ্গলটা কিন্তু তখনও কেঁপে চলেছে, আর তাই দেখেই রণজয় নিজের বন্দুকটাকে উঁচিয়ে ধরেছে। প্রতাপও বন্দুকটা তাক করে ধরে আছে জঙ্গলের দিকে। এবার একটা চাপা গোঙানির শব্দ তিনজনেরই কানে ভেসে এলো, আর সেই সঙ্গে মুহূর্তের মধ্যে একটা বিশ্রী বোটকা গন্ধে ভরে গেল চতুর্দিক। ওদের বুকের ভেতরের ধকধক শব্দটা এই নিস্তব্ধ পরিবেশে ওরা যেন স্পষ্ট শুনতে পাচ্ছে। ওদিকে রঘুও লাঠির ওপর ভর দিয়ে সিধে হয়ে দাঁড়িয়েছে। এবার হঠাৎ করে ঝোপঝাড়ের কাঁপুনিটা থামল। গোঙানি কিন্তু তখনও চলছে। ঠিক সেই সময় সেই দীর্ঘ শীষের শব্দটা আবারও শুনতে পেল তারা। আর সাথে সাথেই গোঙানির শব্দটা এবার থেমে গেল। রণজয় আর প্রতাপ নিজেদের মুখের দিকে চাওয়াচাওয়ি করে বেশ কিছুক্ষণ বন্দুক উঁচিয়ে রইল। চারিদিকের পরিবেশ একেবারে নিস্তব্ধ।
আরও কিছুক্ষণ কাটার পর তারা একে অপরের চোখের দিকে তাকিয়ে ইশারা করল, যার অর্থ হয়তো বিপদ কেটে গিয়েছে। ব্যাপারটা বুঝতে পেরে ইশারায় রঘুকে এবার নৌকাটা এগিয়ে নিয়ে যেতে বলল রণজয়। আগের থেকে আরো বেশি সচেতন হয়ে থাকলো ওরা। হঠাৎ করে জলের মধ্যে একটা ছপ ছপ শব্দ শুনতে পেয়ে ফিরে তাকালো রণজয়। পাশেই জলের মধ্যে একটা বড় মাছ খাই মারল। চারিদিকে আরো একবার নজর বুলিয়ে নিল রণজয়। রঘু ফিসফিসিয়ে বলে উঠল, বাবু, ওই যে পশ্চিমের খাঁড়ি সামনে দেখা যাচ্ছে। রণজয়ের কাছে এসে প্রতাপ নিঃশব্দে আঙুল তুলে যে জায়গাটা দেখালো, সেখানে রাস্তা দুভাগে ভাগ হয়েছে। তারই অপেক্ষাকৃত সরু ভাগটাই হলো পশ্চিমের খাঁড়ি। রণজয়ের ইশারায় নৌকা সেই দিকেই ঘোরালো রঘু। খাঁড়ির দুধারের জঙ্গল বেশ গভীর, তার উপরে আবার টিপটিপ করে বৃষ্টি পড়া শুরু হয়েছে। যদি জোরে বৃষ্টি নামে তাহলে তারা বেজায় সংকটে পড়বে। ইতিমধ্যে একটা অজানা ফুলের চড়া গন্ধে চারিদিক ভরে উঠেছে। গন্ধটা বেশ অস্বস্তিকর। সেই ঝিম ধরানো গন্ধটা আস্তে আস্তে রণজয়ের মনে প্রভাব বিস্তার করছিল, ক্রমশ যেন দুর্বল করে দিচ্ছিল তাকে। নিজের মনকে অনেক কষ্টে নিজের আয়ত্তে এনে হাতের বন্দুকটাকে শক্ত করে ধরল সে। বেশ কিছুটা দূরে যাওয়ার পর জঙ্গলের আড়ালের অন্ধকারে মিশে একটা মানব অবয়বকে দাঁড়িয়ে থাকতে দেখল রণজয়। প্রতাপ তখন উল্টো দিকের জঙ্গলে লক্ষ্য রাখছিল। নিজের চোখটা একবার রগড়ে নিয়ে আবারও তাকালো রণজয়। এ কি, এখন আরও একজন যোগ দিয়েছে আগের অবয়বের সঙ্গে। মন দিয়ে তাকিয়ে আছে রণজয়। চোখের পাতা ফেলতেও যেন ভয় করছে তার, কারণ একবার চোখের পাতা ফেলার সাথে সাথে অন্ধকারে দাঁড়িয়ে থাকা সেই অবয়বগুলোর সংখ্যা বাড়ছে। আশ্চর্য, রঘু বা প্রতাপ কারোরই কি চোখে পড়ছে না এসব? সে ভালোভাবে বুঝতে পারছে এসব কোনো স্বাভাবিক ঘটনা নয়, কিন্তু চেষ্টা করেও কোনোভাবে ওই সংখ্যাটা কিছুতেই কমাতে পারছে না সে। তার একবার চোখের পাতা ফেলার সাথে সাথে অন্ধকারে দাঁড়িয়ে থাকা অবয়বগুলোর সংখ্যা যেন এবার দ্বিগুণ গতিতে বাড়ছে। সে বারবার প্রতাপকে ডাকার চেষ্টা করল, কিন্তু এ কি, তার গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না কেন? একবার তার মনে হলো ওই অবয়বগুলো যেন যেন তাকে আকৃষ্ট করছে তাদের দিকে। নিজের ওপর থেকে সমস্ত নিয়ন্ত্রণ যেন হারিয়ে ফেলছে রণজয়। এই মুহূর্তে হঠাৎই জোরে বিদ্যুৎ চমকাতে অবয়বগুলোর মুখ দেখতে পেল রণজয়। অবাক হয়ে দেখল একটা মৃত মানুষের দল দাঁড়িয়ে আছে জঙ্গলের ভেতরে। কারোর মুখ খোবলানো তো কারোর শরীরের অর্ধেকটা অংশ খাওয়া। তাদের চোখগুলো মরা মাছের মতো। ঘোলাটে চোখ নিয়ে তারা একভাবে চেয়ে আছে রণজয়েরই দিকে। রণজয়ের হৃৎপিণ্ডটা ধকধক করছে। এই নিস্তব্ধ পরিবেশে সে শব্দ যেন স্পষ্ট শুনতে পারছে রণজয়। গোটা শরীরটা বোধহয় থরথর করে কাঁপছে তার। কি করবে এখন সে তো নড়তেও পারছে না। একটা সময় এই প্রবল মানসিক উত্তেজনা আর সহ্য করতে না পেরে নৌকা থেকে ঝাঁপ মারতেই যাচ্ছিল রণজয়। হঠাৎই পিছন থেকে প্রতাপ চেপে ধরল তার হাতটা। স্যার, এটা কি করছিলেন আপনি? এতক্ষণে যেন ঘোর কাটল তার। আমতা আমতা করে জঙ্গলের দিকে আঙুল তুলে দেখিয়ে বলল, ওরা আমাকে ডাকছিল। কি বিভৎস! ওদের কি বিভৎস দেখতে! আমি সহ্য করতে পারছিলাম না, কিন্তু ওরা আমাকে ডেকেই চলেছে। কথাটা বলেই জঙ্গলের যে দিকে সে আঙুল দেখিয়েছিল সেদিকটা ভালো করে দেখল। এ কি,
কোথাও কেউ নেই, শুধুমাত্র আলকাতরার মতো অন্ধকার ঘিরে ধরে রেখেছে জঙ্গলের ভেতরটা। রণজয়কে ওভাবে হতভম্বের মতো চেয়ে থাকতে দেখে প্রতাপ বলল, এখানে এরকম অনেক কিছুই দেখতে পাবেন স্যার। ওরা কেউ বেঁচে নেই, অনেক আগেই ওরা বাঘের হাতে প্রাণ হারিয়েছে। কথাটা শুনে চমকে উঠল রণজয়। আর ঠিক তখনই আর্তনাদ করে উঠল রঘু। তারা তৎক্ষণাৎ রঘুর দিকে ঘুরে তাকাতেই যে দৃশ্য তাদের চোখে পড়ল তাতে তাদের গায়ের রক্ত হিম হয়ে গেল। যখন রণজয় আর প্রতাপ কথা বলছিল ঠিক সেই সময় সুযোগ পেয়ে পাশের জঙ্গল থেকে একটা বাঘ ঝাঁপিয়ে পড়েছে রঘুর ওপরে। প্রতাপ আর রণজয়ের কিছু করে ওঠার আগেই চোখের নিমেষে রঘুর শরীরটাকে টেনে নিয়ে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল বাঘটা। তারা কেবল রঘুর শেষ চিৎকারটাই শুনতে পেল। ব্যাপারটার জন্য মোটেও প্রস্তুত ছিল না তারা। রঘুর এইরূপ পরিণতি তারা কল্পনাও করেনি। প্রচণ্ড রাগে দুঃখে অস্থির হয়ে গেল রণজয়ের সারা শরীর। কান পেতে শুনল রণজয়, এখনো তাদের আশেপাশে মাটিতে বেশ কিছু পায়ের শব্দ শোনা যাচ্ছে। আগের সেই বোটকা গন্ধটা আবারও ফিরে এসেছে সেই গোঙানির শব্দটাও। বেশিক্ষণ এই খালি নৌকায় থাকলে নিশ্চয়ই তাদের উপরেও হামলা হবে, তাই প্রতাপ তাড়াতাড়ি নৌকা পাড়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করল। এতক্ষণ পরে পায়ের নিচে জমি পেল রণজয়। যেদিকে রঘুকে বাঘটা টেনে নিয়ে গিয়েছে সেদিকেই ওরা এগোবে বলে ঠিক করল। মাটিতে ঘষে নিয়ে যাওয়ার দাগটা অনুসরণ করছিল ওরা, কিন্তু আশ্চর্যজনকভাবে কিছুটা দূরে গিয়েই দাগটা সম্পূর্ণ মিলিয়ে গিয়েছে। এমন সময় প্রচণ্ড জোরে বৃষ্টি নামল। আজ যেন প্রকৃতিও ওদের বিপক্ষে। অগত্যা যে কোনো একটা দিক ধরে এগিয়ে যাওয়া ছাড়া ওদের হাতে আর কোনো বিকল্প রাস্তা বেঁচে রইল না। গাছের আড়ালে আড়ালে অতি সন্তর্পণে এগিয়ে যাচ্ছিল তারা। একটা নির্দিষ্ট স্থানে এসে সেই শীষের শব্দটা আবারও শুনতে পেল। সঙ্গে সঙ্গে সজাগ হয়ে উঠল। এখন তারা বেশ ভালোভাবে জানে ওই শীষের অর্থ। তার মানে বিপদ তাদের দিকে নজর রেখেছে। এদিকে বৃষ্টির গতি বেড়েছে আরো। এই জংলা পথে রাত্রিবেলা, তার উপরে আবার বৃষ্টিতে ভিজে এগিয়ে চলা মোটে সহজ কাজ নয়। কিন্তু এখন তারা সঙ্গী হারা। আহত বাঘের থেকে তাদের হিংস্রতা কোনো অংশে কম নয়। রণজয় মনে মনে সংকল্প নিয়েই ফেলেছে, যে করেই হোক এর শেষ দেখে ওরা ছাড়বে। অন্ধকার ভেঙে কিছুটা এগোতেই হঠাৎ একটা জায়গায় থমকে দাঁড়িয়ে পড়তে হলো ওদের। বাঁ হাতে টর্চটা ধরে রেখেই ডান হাত দিয়ে রণজয় বন্দুক তাক করল। টর্চের আলোটা যেখানে গিয়ে পড়েছে সেই আলোর গণ্ডির মধ্যে একটা বিশাল আকারের বাঘ। সাধারণের তুলনায় বাঘের আকারটা যেন একটু বেশিই বড়। শরীরের উপরের অংশটা অস্বাভাবিক রকমের চওড়া। বাঁ হাতটাকে বন্দুকের কাছে তুলে এনে টর্চ ধরা অবস্থাতেই তাক করা নিশানাটা আরও সুনিশ্চিত করল রণজয়। টিগারের ওপর আঙুল রাখতেই হঠাৎ প্রতাপ তার কাঁধটা চেপে ধরল। তার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, ব্যাঘ্র মানব। দুইজনে নিঃশব্দে একটা ঝোপের আড়ালে চলে যেতেই শিকারকে হঠাৎ করেই খাওয়া থামিয়ে দিয়ে সেই বিশাল বাঘটা এবার তার বিরাট শরীর নিয়ে চার পায়ে ভর দিয়ে দাঁড়ালো। রণজয় দেখল তার পায়ের কাছে যে মানুষটার মৃতদেহ পড়ে আছে তার পেটের ভেতরের বেশিরভাগটাই খেয়ে ফেলেছে জন্তুটা। সেখান থেকে নাড়ি ভুড়ি বেরিয়ে এসেছে, রক্তে ভেসে যাচ্ছে সারা জমি। তার মানে আজও কোনো দুর্ভাগ্য গ্রামবাসী শিকার হয়েছে এই ব্যাঘ্র মানবের।
জন্তুটা শূন্যে মুখ তুলে বাতাসে কিছুর একটা ঘ্রাণ নিল। তারপর পুরোপুরি রণজয়দের দিকে ঘুরে দাঁড়ালো সেটা। ঝোপের আড়াল থেকে রণজয় দেখল বাঘের চোখ দুটো অন্ধকারে আগুনের গোলার মতো জ্বলছে। পরক্ষণেই এক বিকট গর্জনে ভেজা জঙ্গলের নিস্তব্ধতা খান খান হল। তারা ঝোপের আড়ালে থাকলেও তাদের অস্তিত্ব ওই পৈশাচিক জন্তুটা টের পেয়েছে। ঠিক এমন সময় চকিতে ঘটে গেল কাণ্ডটা। রণজয়কে অবাক করে দিয়ে পাশের জঙ্গল থেকে হঠাৎ করেই আরেকটা বাঘ নিঃশব্দে ঝাঁপিয়ে পড়ল প্রতাপের ঘাড়ে, আর পরক্ষণেই তার পা ধরে টেনে নিয়ে গেল জঙ্গলের অন্ধকারের মধ্যে। ঘটনাটা এতটাই দ্রুত ঘটল যে রণজয় ঘাড় ঘুরিয়ে দেখার পর্যন্ত সময় পেল না। রণজয় এবার সম্পূর্ণ একা। রঘুর সাথে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার রেশ তখনও কাটেনি। তার মধ্যে সে হারিয়ে ফেলল প্রতাপকেও, আর আপাতত তার দিকেই চেয়ে রয়েছে ওই পৈশাচিক জন্তুটা। হঠাৎ করে একটা বজ্রপাত ঘটল। সামনে নজর পড়তেই আবারও চমকে উঠল রণজয়। জন্তুরূপী শয়তানটা এখন আর তার সামনে নেই। বজ্রপাতের সাথে সাথে সেটা যেন উধাও হয়ে গিয়েছে। এতক্ষণে পুরো ঘটনাটা বেশ ভালোভাবে পরিষ্কার হয়ে গেল তার কাছে। পুরোটাই আসলে একটা চক্রান্ত ছিল। গোটা সময়টাই তাদের ওপরে নজর রেখে চলেছিল কেউ, আর সেই অদৃশ্য নজর একে একে রণজয়কে এবার একা করে ফেলল। তবে রণজয়ও দৃঢ় সংকল্প নিয়েছে, এর শেষ না দেখে সে ছাড়বে না। তাই বন্দুকটাকে আরো শক্ত করে বাগিয়ে ধরে প্রতাপের দেহটাকে যেদিকে টেনে নিয়ে যাওয়া হয়েছে সেই দিকেই ছুটল সে। জঙ্গলের ভেতর দিয়ে প্রাণপণে ছুটে চলেছে রণজয়। কাঁটা ঝোপে তার সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে, তবুও থামছে না সে। অনেকক্ষণ উন্মাদের মতো ছোটার পর একটা অপেক্ষাকৃত ফাঁকা জায়গায় এসে পড়ল সে। স্থানটায় বড় বড় গাছের জায়গায় ঝোপঝাড়ি বেশি। কিছুক্ষণ সে স্থানে থমকে দাঁড়িয়ে থেকে এদিক ওদিক দেখার চেষ্টা করল সে। হঠাৎ কিছুটা দূর থেকে প্রতাপের গলা শুনতে পেল যেন। আর্তনাদ করছে প্রতাপ। বুকের ভেতরটা ধক করে উঠল রণজয়ের। সময় নষ্ট না করে যেদিক থেকে প্রতাপের আর্তনাদ শুনেছে সেই দিক আন্দাজ করে ছোটা শুরু করল। তবে কিছুটা দূর যাওয়ার পরও কাউকেই দেখতে পেল না সে। ঠিক তখনই হঠাৎই আশপাশ থেকে ভেসে এলো বাঘের গর্জন। থমকে দাঁড়িয়ে পড়ল রণজয়। এবার তার তিন দিক থেকে ধীর পায়ে হেঁটে অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে এলো তিনটে অস্বাভাবিক চেহারার জন্তু। ওগুলোকে দেখে ভয়ে কাঠ হয়ে গেল রণজয়। তার পা দুটো যেন মাটিতে পুঁতে গিয়েছে, এতটুকু নড়ার ক্ষমতা আর তার নেই। চোখের সামনে ওই ভয়ানক জন্তুগুলোকে দেখে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছে সে। জন্তুগুলো অন্য বাঘের তুলনায় সম্পূর্ণ আলাদা, আকারে বাঘের থেকে অনেক বড়। আপাতত তারা রণজয়ের রাস্তা অবরোধ করে দাঁড়িয়েছে। দেখে মনে হচ্ছে কারোর নির্দেশ পালন করছে তারা। শিকারীরা শিকার ধরবার জন্য যেভাবে ফাঁদ তৈরি করে, এখানেও যেন একদম একই রকম ফাঁদ তৈরি করা হয়েছে রণজয়ের জন্য। প্রাণীগুলো কিছুটা দূরে দাঁড়িয়ে ঘর ঘর শব্দ করছে। তাদের মুখ থেকে ঝরে পড়ছে লালা, চোখগুলো অস্বাভাবিক রকমের উজ্জ্বল হয়ে উঠছে।
সদন্তগুলো থেকে থেকে মুখের বাইরে বেরিয়ে এসে জঙ্গলের মধ্যে বিরাজমান এই অল্প আলোতেও ঝিলিক খেয়ে উঠছে। আবার সেই শীষের শব্দটা ভেসে এলো, আর এবার খুব কাছ থেকে শোনা গেল সেটা। শব্দটা হতেই রণজয় দেখল অদ্ভুত চেহারার বাঘ তিনটে এক পা করে পিছিয়ে যাচ্ছে। আর ঠিক সেই সময় সামনে থেকে একটা মানব অবয়বকে হেঁটে আসতে দেখল তার দিকে। অন্ধকার ছেড়ে কিছুটা আলোতে আসতেই অবয়বটাকে পরিষ্কার দেখতে পেল রণজয়। মাথার ওপরের কিছুটা অংশ কারোর বন্দুকের গুলির আঘাতে উড়ে গিয়েছে। সেখানে জমে রয়েছে পুরনো শুকিয়ে যাওয়া চাপ চাপ রক্তের দাগ। তার চোখের ওইরূপ ঠান্ডা চাহনি যেন রণজয়ের শরীরের ভেতরে ঢুকে তার হৃদযন্ত্রটাকে বিকল করে দেওয়ার ক্ষমতা রাখে। দুই পায়ে হেঁটে এগিয়ে আসছে এক মনুষ্যরূপী পিশাচ। একটু অপেক্ষা না করে রণজয় গুলি চালানোর জন্য প্রস্তুত হতেই সে যা দেখল তাতে তার শরীরের রক্ত প্রবাহ এবার দ্বিগুণ হয়ে গেল। হঠাৎ করেই মানুষটার মাথার বাকি অংশটা পরিণত হলো বাঘের মুখে। কানগুলো কেমন খাড়া হয়ে উঠল, লোমযুক্ত শরীরটা হঠাৎ করে দ্বিগুণ লম্বা হয়ে শয়তানটা নিজের চার পায়ে ভর করে ঠিক কোনো জন্তুর মতোই ছুটে আসতে লাগলো রণজয়ের দিকে। একটা সময় তার সেই নখযুক্ত থাবা তুলে আক্রমণের জন্য ঝাঁপ দিল। ততক্ষণে নিথর হয়ে গিয়েছে রণজয়ের শরীর। পিছিয়ে গিয়ে যে নিজের প্রাণ বাঁচাবে সেই ক্ষমতাও আর তার মধ্যে নেই। সে বিস্ফারিত নেত্রে কেবল দেখছে শূন্যে লাফিয়ে ওঠা ওই বিভৎস পৈশাচিক প্রাণীটা নখ দাঁত বার করে হাওয়া কেটে এগিয়ে আসছে তার দিকে। ঠিক এই সময় কোথা থেকে রণজয়ের সামনে এসে ঢালের মতো দাঁড়ালো প্রতাপ, আর সঙ্গে সঙ্গে পিশাচের দেহটা আছড়ে পড়ল তার উপর। তার ধারালো পাঞ্জা রক্তাক্ত করে দিল প্রতাপের বুক। সেই পিশাচরূপী বাঘকে ঠেলে কিছুটা দূরে ফেলে প্রতাপের শরীরটা ও পাশের একটা গাছের গোড়ায় গিয়ে আছড়ে পড়ল। তবে তার হাতের বন্দুকটা তখনও ধরা রয়েছে। ওদিকে লক্ষ্যভ্রষ্ট হওয়ার প্রচন্ড রাগে চিৎকার করে উঠল সেই বাঘরূপী পিশাচ। তাই পর মুহূর্তে দ্বিগুণ আক্রোশে সে মাটি থেকে আবার উঠে দাঁড়ালো। রণজয়ের দিকে ছুটে আসতে গেল, কিন্তু তার আগে একসাথে গর্জে উঠল দুটো বন্দুক। একটা বিশ্রী কান ফাটানো গর্জন করে পিশাচের দেহটা ছিটকে গিয়ে পড়ল রণজয়ের থেকে বেশ কয়েক হাত দূরে। রণজয় গুলি চালানোর সাথে সাথে টের পেয়েছিল যে তার বন্দুকের গুলিটা লক্ষ্যভ্রষ্ট হয়ে পিছনের একটা গাছের গায়ে লেগেছে। তাহলে কি এই অবস্থায় আরেকটা গুলি প্রতাপের? ভাবনাটা মাথার মধ্যে সম্পূর্ণ হলো না রণজয়ের। তার কারণ তার হঠাৎই মনে পড়ে গিয়েছে যে তাকে বাঁচাতে গিয়ে প্রতাপ আহত। সঙ্গে সঙ্গে সে দৌড়ে গেল প্রতাপের কাছে। আহত প্রতাপ মাটিতে পড়ে আছে, তার সারা শরীর রক্তে ভেসে যাচ্ছে। রণজয় তাকে নিজের দুই হাতে ভর দিয়ে ওঠানোর চেষ্টা করল, কিন্তু পারল না। ঠিক কি করলে এরকম অবস্থায় প্রতাপকে বাঁচানো যাবে যখন সেই চিন্তাই করছে রণজয়, তখন প্রতাপ আহত কণ্ঠে তাকে বলল, স্যার, আমাকে বাঁচানোর চেষ্টা করবেন না স্যার। আমি তো অনেক আগেই মারা গেছি। আপনার কাছ থেকে পরশু রাতে আমি একটা কথা লুকিয়েছিলাম স্যার। আমার অপরাধ নেবেন না স্যার। আমি সেদিন রাতে সবার নিষেধ উপেক্ষা করে একা ওই পশ্চিমের খাড়িতে গিয়েছিলাম। সেদিন আমি ওই ব্যাঘ্র মানবের হাতে জখম হয়েছিলাম। আমার কাঁধের কিছুটা মাংস সে তুলে নিয়েছিল। তার থাবা দিয়ে হিসেব মতো আমার
সেদিন ব্যাঘ্র মানবে পরিণত হওয়ার কথা, কিন্তু স্যার আমি তা হইনি। ইমাম সাহেবের দৌলতে আমি তা হইনি। ওনার কোনো একটা জড়িবুটির ফলে আমার কোনো পরিবর্তন হয়নি, কিন্তু উনি সাথে এটাও বলেছিলেন যে এই চিকিৎসা খুব ক্ষণিকের, যে কোনো সময় এই অভিশাপ আমাকে গ্রাস করতে পারে। আমিও পরিণত হব অভিশপ্ত বাঘে। তাই তো আমি আসতে চেয়েছিলাম, কারণ যদি মরতেই হয় আমারই মরা ভালো। আমি ওই অভিশাপ বহন করে ঘুরতে চাই না স্যার। আমার সাথে আমার এই অভিশাপ শেষ হয়ে যাবে সঙ্গে শেষ হয়ে যাবে স্যার, শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কথাটা বলে প্রতাপের শরীরটা প্রচণ্ড যন্ত্রণায় থরথর করে কেঁপে উঠে চিরতরে স্থির হয়ে গেল। একটা দলা পাকানো কষ্ট গলা দিয়ে বেরিয়ে আসতে চাইল রণজয়ের। তুমি নিজের আত্মহুতি দিয়ে আমার প্রাণ রক্ষা করেছো প্রতাপ। আমি তোমাকে নিয়ে যাব তোমাকে ইমাম সাহেবের কাছে। ওনার নিশ্চয়ই কোনো ওষুধ জানা আছে। কিন্তু তাকে ইমাম সাহেবের কাছে নিয়ে যাওয়ার আর কোনো সময় পেল না সে। প্রতাপ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। ব্যাপারটা অনুভব করেই রণজয় কিছুক্ষণ ওখানে বসে থাকল স্থির হয়ে। ওদিকে প্রতাপের গুলিটা লক্ষ্য ভেদ করে পিশাচের মাথায় গিয়ে বিঁধেছিল, তাই তার শরীরটাও নিথর হয়ে পড়ে রয়েছে জঙ্গলের মধ্যে। তার অনুচরদেরও আর দেখা নেই। নিস্তব্ধ জঙ্গলটাতে আবারও শোনা যাচ্ছে ঝিঁঝি পোকাদের ডাক। স্বল্প আলোয় দূর থেকে দেখা যাচ্ছে একটা বীভৎস মূর্তি কাঁধ হয়ে পড়ে রয়েছে মাটিতে, আর একটা গাছের গোড়ায় একটা মানুষের মৃতদেহকে আগলে হাউ হাউ করে কেঁদে চলেছে আর একজন মানুষ। এমন সময় ঝমঝমিয়ে বৃষ্টি নামল। বৃষ্টির জল ধুয়ে দিতে চাইল রণজয়ের চোখের জলকে। প্রকৃতি যেন এই রক্তাক্ত দৃশ্যপটকে এই মুহূর্তেই পরিষ্কার করে ফেলতে চায়। সেদিনের মতো আজও প্রতাপ রণজয়ের প্রাণ বাঁচিয়ে দিয়ে গিয়েছে। প্রতাপের খোলা চোখে নিজের স্নেহ মাখানো হাতটা একবার বোলালো রণজয়। তারপর তার দেহটাকে অতি কষ্টে টেনে নিয়ে গেল নৌকা অবধি। সেদিন রাতে যে সে কিভাবে ডেরায় ফিরেছিল সেটা কল্পনা করলেও আজও রণজয়ের শরীরে কাঁটা দেয়। পরের দিন সাহায্য নিয়ে পশ্চিমের খাঁড়িতে পৌঁছেছিল সে। সকলে মিলে তন্ন তন্ন করে খুঁজেও সেখানে কিন্তু পিশাচের রক্তাক্ত লাশটা আর পাওয়া যায়নি। সেই সাথে রঘুর লাশটাও আর পাওয়া যায় না। সকলে ধরে নেয় জঙ্গলি জন্তুরাই হয়তো দেহগুলিকে উদরস্বাদ করেছে। প্রতাপের শেষ কৃত্য সম্পন্ন করে রণজয় ফিরে যায় জলপাইগুড়িতে। এরই মাঝে একদিন ইমাম সাহেবের সাথে দেখা করে এসেছিল সে। ইমাম সাহেব প্রতাপের মৃত্যু সংবাদে কিন্তু এতটুকুও বিচলিত হননি। কারণটা হয়তো প্রতাপ নিজেই রণজয়কে জানিয়ে দিয়ে গিয়েছিল। মাঝরাতে হঠাৎ করেই ঘুম ভেঙে যায় নরেন মণ্ডলের। প্রকৃতির ডাকে সাড়া দিতে এই ঠান্ডায় বের হতেই হবে তাকে বাইরে বেরিয়ে এসে সে বুঝতে পারে ভোর হতে এখনো বেশ দেরি। হালকা হওয়ার জন্য একটা ঝোপের আড়ালে যায় সে। এখন এই গ্রামে আর কিছুর উৎপাত না থাকলেও সাধারণ বাঘের ভয় তো আছেই।
তাই সেদিক থেকে একটু সাবধানে থাকতেই হয় আর কি। এসব কথা ভাবতে ভাবতেই নিজের কাজ সারছিল নরেন মণ্ডল। কাজ সেরে ফিরে আসার জন্য পিছন ঘুরতেই হঠাৎ তার চোখে পড়ে একটু দূরে একটা মানুষ উবু হয়ে বসে তাকেই দেখছে যেন। প্রথমে একটু চমকে গেলেও পরেই নিজেকে সামলে নেয় নরেন। একটু এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে, এই কেডা রে তুই? এ তোর এতে এখানে বসে কি করতেছিস? আগন্তুক কোনো উত্তর দেয় না। এবার নরেন পায়ে পায়ে আরো কিছুটা এগিয়ে যায়। তার হাতে ধরা হ্যারিকেনের আলোটা এতক্ষণে ওই আগন্তুকের উপরে গিয়ে পড়ে, আর তাতেই চমকে ওঠে নরেন। তার সর্বাঙ্গে যেন একটা শিরশিরানি খেলে যায়, একটা হিলহিলে ভয় যেন এঁকে বেঁকে চলে যায় তার শির দাঁড়া বরাবর। এ কাকে দেখছে সে? কদিন আগেই বন দপ্তরের বাবুদের সাথে গিয়ে প্রাণ হারিয়েছিল যে রঘু, এখন সেই বসে আছে তার ঠিক সামনে। নরেনের মুখ থেকে কোনো কথা সরে না। চিৎকার করে যে বাড়ির লোকেদেরকে ডাকবে সে বুদ্ধিও তার মস্তিষ্ক থেকে লোপ পায়। নরেন দেখে হঠাৎ রঘুর চোখটা বাঘের মতো জ্বলে উঠেছে। প্রচন্ড আতঙ্কে পিছন ফিরে পালাতে যাবে, এমন সময় রঘুর শরীরটা চার পায়ে ভর করে বাঘের মতো ছুটে এসে ঝাঁপিয়ে পড়ে নরেনের ওপর। তারপর নরেনের শরীরটাকে ধীরে ধীরে টেনে নিয়ে যেতে থাকে পশ্চিমের খাঁড়ির সেই জঙ্গলের দিকে। সেদিন প্রতাপের ওপর থেকে অভিশাপ সরে গেলেও রঘুর লাশটা সেটা কিন্তু ওই পশ্চিমের খাঁড়ির জঙ্গলে পাওয়া যায়নি। তবে কি তার দেহে ভর করে অভিশাপ আবারও জেগে উঠল? আপনারা শুনছিলেন নবনীতা বোসের কাহিনী পশ্চিমের খাঁড়ি। গল্পটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। যে সমস্ত শ্রোতা বন্ধুরা এখনও আমাদেরকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের সমগ্র পর্ব পরিচালনায় গল্পকথা টিম, পোস্টার ডিজাইনিংয়ে আমি অয়ন, সাউন্ড এডিটিংয়ে সুতনুকা ও অয়ন। আজ এই পর্যন্তই। খুব শীঘ্রই আবার হাজির হব হাড় হিম করা কোনো গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্পকথা।